হ্যালো, আসসালামু আলাইকুম। আজকে এসএসসি ফিজিক্সের অধ্যায় ২ গতির ৪ নাম্বার লেকচার। আজকে আমরা ত্বরণ সম্পর্কে বিস্তারিতভাবে জানবো, এছাড়াও কিছু সহজ ম্যাথ প্র্যাকটিস করব। শুরু করা যাক। প্রথমেই ত্বরণ। ত্বরণ যার ইংলিশ হইল অ্যাক্সেলারেশন। আমরা যারা বাইক চালাই তারা জানি যে একটা জিনিস আছে, তার নাম হলো অ্যাক্সেলারেটর। ঠিক আছে, তার মাধ্যমে কি হয়? তার মাধ্যমে কিন্তু স্পিডটা বাড়াই আমরা। তো ত্বরণ মানে কি? ত্বরণ মানেও হইলো যেখানে স্পিড বাড়বে, স্পিড বা ভেলোসিটি বাড়বে, মানে বাংলায় বলে কি, দ্রুতি অথবা বেগ যে বাড়বে, এটাই হইলো ত্বরণ। আমি সহজ বাংলা আগে তোমার বইলে নিতেছি। তুমি আগে চিন্তা করো, মনে করো আগে একটা গাড়ি এইভাবে যাইতেছিল, এখন একটা গাড়ি এইভাবে যাইতেছে, তার মানে কি তার বেগ আগের থেকে বাড়ছে। এই যে বেগ বাড়ছে, বা এরকমও তো হইতে পারে আগে গাড়িটা এভাবে যাইতেছিল, এখন গাড়িটা আস্তে আস্তে যাইতেছে, তার মানে তার বেগটা আগে বেশি ছিল এখন কমছে, বেগ হ্রাস পাইছে, এটাও কিন্তু ত্বরণ। ঠিক আছে, আচ্ছা। এখন আমরা পরীক্ষার খাতায় যেভাবে সংজ্ঞা লিখবো সেইটা দেখো। একক সময়ে, আচ্ছা একক সময় মানে কি? একক সময় মানে হইলো 1 সেকেন্ডে। ঠিক আছে, একক সময় মানে 1 সেকেন্ডে। 1 সেকেন্ডে কি? কোনো বস্তুর বেগের পরিবর্তনকে ত্বরণ বলে। তার মানে কোনো একটা বস্তুর যতটুকু বেগের পরিবর্তন হয় 1 সেকেন্ড সময়ে, সেটাই হইলো ত্বরণ। আমি একটা এক্সাম্পল দেই। ধরো একটা বস্তুর বেগ ছিল আগে 5 মিটার পার সেকেন্ড। ঠিক আছে, এই বস্তুটার একটু পরে বেগ হইল 15 মিটার পার সেকেন্ড। তাহলে আমি যদি তোমাকে প্রশ্ন করি যে ভাইয়া আমার ত্বরণ কত, একদল মানুষ বলবে কি, ভাইয়া ত্বরণ তো খুবই সহজ। দেখেন, এখন বেগ হয়েছে 15, আর আগে বেগ ছিল 5। তাহলে আপনি 15 থেকে 5 বিয়োগ করে দেন, তাহলে আমরা পাবো কি 10 মিটার পার সেকেন্ড। বলবে কি এইটা হলো গিয়া আমার ত্বরণ। বাট এই কথাটা পুরোপুরি সত্য না। কারণ আমি যখন তোমাকে কোশ্চেনটা করছি তখন কি বলছি, যে গাড়িটার বেগ ছিল 5 মিটার পার সেকেন্ড, এখন বেগ হয়েছে 15 মিটার পার সেকেন্ড। বাট এই দুইটি ইনফরমেশন দেওয়া থাকলে আমি কিন্তু ত্বরণ বের করতে পারবো না। আমার অবশ্যই যে জিনিসটা বইলা দিতে হবে সেটা হইলো সময়। এই যে 5 মিটার পার সেকেন্ড থেকে 15 মিটার পার সেকেন্ড হয়েছে, এই পরিবর্তনটা হয়েছে কতটুকু সময় বৈশা। মনে করো সময় লাগছে 3 সেকেন্ড। ঠিক আছে, ধরো আমার ঘড়ির দিকে তাকাইলাম যখন আমার সেকেন্ডের কাঁটাটা ঠিক 15-র গায়ে, ওই সময় হলো গিয়া আমার বেগ ছিল 5 মিটার পার সেকেন্ড। তারপর সেকেন্ডের কাঁটাটা 16, 17, 18, যখন সেকেন্ডের কাঁটাটা 18-র গায়ে তখন আমি বেগ দেখলাম 15 মিটার পার সেকেন্ড। তার মানে কি? তার মানে 15 থেকে 18 সেকেন্ডের মধ্যে, মানে এই 3 সেকেন্ড সময়ের মধ্যে আমার বেগ 5 মিটার পার সেকেন্ড থেকে বৃদ্ধি পেয়ে 15 মিটার পার সেকেন্ড হয়েছে। বুঝছো? তাহলে যেহেতু ত্বরণ মানে হইলো 1 সেকেন্ডে কতটুকু বেগের বৃদ্ধি হয়েছে, তাহলে আমি একটু সুন্দর করে এভাবে লিখতে পারি না, যে 3 সেকেন্ডে, 3 সেকেন্ডে বেগ, বেগের পরিবর্তন, বা 3 সেকেন্ডে এখানে তো বেগটা বৃদ্ধি পেয়েছে, তাহলে আমি লিখতে পারি 3 সেকেন্ডে বেগের বৃদ্ধি 10 মিটার পার সেকেন্ড। অতএব 1 সেকেন্ডে বেগের পরিবর্তন বা বেগের বৃদ্ধি কম হবে, তাই ভাগ 10/3 মিটার পার সেকেন্ড। দশমিক ভগ্নাংশ এটা হবে 3.33। দেখলা? তাহলে আমাদের যদি এই 5 মিটার পার সেকেন্ড থেকে 15 মিটার পার সেকেন্ড হইতে 3 সেকেন্ড সময় লাগে, তাহলে আমার ত্বরণ হবে 3.33। ঠিক আছে, বাট যদি আমার এই পরিবর্তনটা হইতে 3 সেকেন্ডের বদলে, ধরো 3 সেকেন্ড লাগে নাই, ধরো সময় লাগছে 5 সেকেন্ড, ঠিক আছে, 5 সেকেন্ড সময় লাগছে, তাহলে আমার কিন্তু অ্যান্সার এটা হবে না। অ্যান্সার কি হবে তাইলে? উপরে হবে, দেখো বেগের পরিবর্তন কত, 15 থেকে 5 বিয়োগ করো 10, আর সময় লাগছে কত, 5 সেকেন্ড না? তাহলে এই যে 5, তাহলে অ্যান্সার কত হইতো? 2। এখন 2 এর পরে এখানে একটা একক বসে, এককটা কত আমরা কিন্তু চাইলে বের করতে পারি, তাই না? এককটা কিরকম দেখো তো, একটু সূত্রের দিকে তুমি তাকাও। এইখানে আমরা যে এটাকে কি নিয়ম জানি বলে, ছোটবেলায় করছো, ঐকিক নিয়ম বলে, তাই না? এই ঐকিক নিয়মে উপরে দেখো এই যে 10, এই 10টা কিভাবে পাইছি আমরা? আমি শেষ বেগ থেকে প্রথম বেগটা বিয়োগ করে উপরে 10 পাইছি। আবার নিচে যে 3, এই 3টা আমি কিভাবে পাইলাম? এই 3 হইলো আমার কতখানি সময় লাগছে বেগের পরিবর্তন হইতে। তাহলে আমি কি একটা জেনারেলাইজড ফর্ম এভাবে লিখতে পারি না, যে আমার ত্বরণের যে সূত্র, দেখো ত্বরণের সূত্রটা তাহলে কেমন হবে? উপরে হবে বেগের পরিবর্তন, যে বেগের কতটুকু পরিবর্তন হয়েছে। এই যে আমি এটা ত্রিভুজের মতো ড্র করছি না, এই যে একটা ত্রিভুজ, এই ত্রিভুজটা দ্বারা, এই ত্রিভুজের নাম হইলো ডেল্টা। এটা একটা গ্রিক লেটার, এর নাম কি? ডেল্টা সাইন। এই ডেল্টা সাইন দ্বারা বোঝায় পরিবর্তন।
মনে করো আমি এখানে লিখলাম ডেল্টা দাম। ডেল্টা দামের মানে কি? ডেল্টা দামের মানে হলো কি দামের পরিবর্তন। মনে করো এক প্যাকেট চিপসের দাম ছিল 10 টাকা, এখন আমার দাম হইলো 15 টাকা, তাহলে ডেল্টা দাম সমান সমান কত হবে? 15 টাকা মাইনাস 10 টাকা মানে 5 টাকা। আর আমরা এটা নিশ্চয়ই জানি, যে কোনো কিছুর পরিবর্তন আমরা সবসময় কিভাবে হিসাব করি? আমি শেষেরটা থেকে প্রথমটা বিয়োগ করি, ঠিক আছে? তাহলে এইখানে দেখো, আমি এই যে বেগের পরিবর্তন কিভাবে পাইছিলাম, শেষ বেগটা থেকে আমি আদি বেগটা বিয়োগ কইরা 10 পাইছি, তাই না? বলো। এখন যদি এই 5 থেকে 15 মিটার পার সেকেন্ড হইতে আমার 5 সেকেন্ড সময় লাগতো, তখন দেখো উপরে বেগের পরিবর্তন 15 থেকে 5 বিয়োগ করে উপরে 10, আর নিচে কতখানি সময় লাগছে? 5 সেকেন্ড। তাহলে এখানে এই যে 5 বসাই দিলাম, অ্যান্সার হইলো 2। তাহলে আমি জেনারেলাইজড এই যে সূত্রটা কি, এ সমান সমান ডেল্টা ভি ডিভাইডেড বাই ডেল্টা টি, মানে উপরে হবে বেগের পরিবর্তন আর নিচে হইলো সময়ের পরিবর্তন। তাইলে ত্বরণের সূত্র কি তোমরা বাংলায় লেখো। ত্বরণের সূত্রটা কি? উপরে হইলো বেগের পরিবর্তন আর নিচে তুমি সময়ের পরিবর্তনও লিখতে পারো, অথবা লিখতে পারো যে সময়, ঠিক আছে? সময় দ্বারাই বুঝাইতেছি সময়ের পরিবর্তন, যে কতটুকু সময় আমার লাগছে। এই যে বেগটা বাড়ছে 5 থেকে 15 হয়েছে, বা যে মানটা আমার কোশ্চেনে দেওয়া থাকবে তাতে আমার কতটুকু সময় লাগছে, সেটাই হইলো এটা। বলো, এই পর্যন্ত ক্লিয়ার? জি ভাই ক্লিয়ার। আবার একটা বস্তুর বেগ মনে করো 5 মিটার পার সেকেন্ড, এই কথাটার মানে কি? এই কথাটার মানে হলো এই গাড়িটা বা এই বস্তুটা এমন ভাবে চলতেছিল যে ও প্রত্যেক সেকেন্ডে 5 মিটার কইরা যাইতেছিল, ঠিক আছে? আবার এখন ওর গাড়িটার বেগ হয়ে গেল কত? 15 মিটার পার সেকেন্ড। এটা দ্বারা আমরা কি বুঝাইতেছি? ও এখন প্রত্যেক সেকেন্ডে 15 মিটার কইরা যাইতেছে, তার মানে কি প্রত্যেক সেকেন্ডে ও এক্সট্রা 10 মিটার যাইতেছে। বলো, এই কথাগুলা আশা করি তোমরা বুঝছো। এখন এদিকে একটা কথা বলা আছে, সেটা হলো বেগের প্রয়োগের ফলে ত্বরণ হয়। কোশ্চেন হইল ত্বরণ কিভাবে হয় বা ত্বরণ কখন হয়? যখন তুমি বল প্রয়োগ করবা, একমাত্র বল প্রয়োগ করলেই আমার ত্বরণের সৃষ্টি হবে। তার মানে কি, বল যদি তুমি প্রয়োগ না করো তাহলে ত্বরণেরও কোনো সৃষ্টি হবে না। আর ত্বরণের সৃষ্টি যদি না হয় তাহলে ত্বরণের ভ্যালু কত হবে? অবভিয়াসলি শূন্য। আচ্ছা, ত্বরণের যদি সৃষ্টিই না হয়, দেখো ত্বরণ মানেই হইলো বেগের পরিবর্তন, হয় বেগ বাড়বে নাইলে বেগ কমবে। বাট ত্বরণের যদি সৃষ্টিই না হয় তাইলে বেগের কি কোনো পরিবর্তন হবে? অবশ্যই হবে না। তার মানে তুমি যদি বল প্রয়োগ না করো তাহলে বেগের কোনো পরিবর্তন হবে না। আচ্ছা, বেগের পরিবর্তন যদি না হয় তার মানে কি ওটা একটা সমান বেগ মেনটেন করবে, অর্থাৎ সমবেগে চলতে থাকবে। তাহলে আমি একসাথে একটা কথা কি বলতে পারি, যে তুমি যদি বল প্রয়োগ না করো, বল প্রয়োগ না করলে সমবেগে চলবে। বলো, কথাটা আমরা বলতে পারি নাকি পারি না? বলতে পারি। বলতে পারি। এই যে আমি কথাটা বললাম ভাইয়া, এই কথাটাই হইলো নিউটনের গতির সূত্র, ঠিক আছে? সরি, নিউটনের বলের সূত্র। এটা আমরা তৃতীয় অধ্যায় শিখব। তৃতীয় অধ্যায়ে এর পরের চ্যাপ্টারটার নামই হইলো বল। তো ওই চ্যাপ্টারটা যখন আমরা পড়বো তখন আমরা ডিটেলস এই জিনিসগুলা শিখতে পারবো, বুঝছো? এখন ধরো কোথায় জানি ছিলাম আমরা, হ্যাঁ। তাহলে সোজা সাপটা একটা কথা মনে রাখবা, তোমার যখনই দেখবা কোশ্চেনে বলছে যে ত্বরণ হবে, তার মানে অবশ্যই ত্বরণ কিভাবে হবে? অবভিয়াসলি বল প্রয়োগ হয়েছে। তার মানে ধরো একটা গাড়ি, এই একটা গাড়ি ধরো 5 মিটার পার সেকেন্ড বেগে তো ও চলতেছে। এখন একটু পরে যখন তোমার কোশ্চেনে বলবে যে এটা এখন 15 মিটার পার সেকেন্ড বেগে চলতেছে, তার মানে কি ওর বেগটা বাড়ছে, তার মানে ওর ত্বরণ হয়েছে। এই কথাটা যখনই তুমি পড়বা তোমার মাথায় কি কাজ করতে হবে? কাজ করবে যে অবশ্যই এই গাড়িটার উপরে আমরা কিছু পরিমাণে বল প্রয়োগ করছি। বল প্রয়োগ যদি না করতাম তাহলে কখনো এই বেগের বৃদ্ধিও ঘটতো না, বেগের হ্রাসও ঘটতো না, ঠিক আছে? মানে বেগের মানটা চেঞ্জ হইতো না আর কি। বলকে আমরা এফ দ্বারা প্রকাশ করি। আচ্ছা, যাই হোক, এই বিষয়গুলো আমরা পরবর্তী চ্যাপ্টারে ভালোভাবে শিখবো। এখন আপাতত যেটা লাগবে সেটা হইলো এই যে ত্বরণ ভাইয়া, ত্বরণের আমি যে সূত্রটা এখানে লিখছি ডেল্টা ভি ডিভাইডেড বাই ডেল্টা টি, তোমাদের বইতে এইভাবে লেখে নাই, তোমাদের বইতে আর একটু সিম্পলিফাই করছে বিষয়টা। কিভাবে? লক্ষ্য করো। ডেল্টা ভি মানে কি, শেষ বেগ থেকে প্রথম বেগটা তুমি বিয়োগ করবা, তাইলে তো তুমি বেগের পরিবর্তন পাবা। তাহলে শেষ বেগকে যদি আমরা ভি দ্বারা প্রকাশ করি আর আদি বেগকে যদি আমরা ইউ দ্বারা প্রকাশ করি, তাহলে দেখো তো বেগের পরিবর্তন সমান সমান কি ভি মাইনাস ইউ হয় না? আর এই বেগের পরিবর্তনটাতে কতটুকু সময় লাগছে সেটাকে আমরা সিম্পলি যদি টি দ্বারা প্রকাশ করি তাহলে আমরা এই সূত্রটা পাই। আর এই সূত্রটাই আমাদের বইতে দেওয়া আছে, আর আমরা এই সূত্রটাই ভালোভাবে মুখস্থ করব ম্যাথের জন্য, ঠিক আছে?
ভেরি ভেরি ইম্পর্টেন্ট সূত্র, আমাদের অবশ্যই জানতে হবে সূত্রটা। এখন দেখি পরবর্তী পৃষ্ঠায় কি আছে। হ্যাঁ, ত্বরণ। দেখো আমরা জানি আমাদের মহাজগতে আমরা যা কিছু পরিমাপ করতে পারি তাই হইল রাশি। যেহেতু ত্বরণ আমরা মেজার করতে পারি, একটু আগেই তো দেখলাম আমরা পরিমাপ করে, তাই না? যেমন ত্বরণের মান হয়েছিল 3.3, আবার ত্বরণের মান হয়েছিল 2। তার মানে কি ত্বরণ আমরা পরিমাপ করতে পারি, তাহলে অবশ্যই ত্বরণ একটা রাশি। আচ্ছা, এটা কেমন রাশি? যদি আমি দিকের উপর ভিত্তি করে চিন্তা করি, দিকের উপর ভিত্তি করে চিন্তা করলে ত্বরণ অবভিয়াসলি একটা ভেক্টর রাশি। ত্বরণ একটা কেমন রাশি? ভেক্টর রাশি। আচ্ছা, এই প্রশ্নটার উত্তর যদি আমরা পেতে চাই যে ত্বরণ একটা ভেক্টর রাশি, তাহলে ত্বরণকে আমরা একটু ভাঙ্গাইয়ে দেখতে হবে। দেখো তো, ত্বরণ সমান সমান কি? ত্বরণ সমান সমান উপরে হইল গিয়ে বেগের পরিবর্তন, আমি একটু বাংলা পুরোটা লিখি, বেগের পরিবর্তন, এটা তোমরা নিজেরা লেখো। আর নিচে হইল গিয়ে মনে করো সময় বা সময়ের পরিবর্তন, সেম জিনিস, সময়। ওকে, আচ্ছা তাহলে উপরে বেগের পরিবর্তন আর নিচে সময়ের পরিবর্তন। এই যে সময় লেখছি ভাইয়া, সময় কেমন রাশি? সময় কিন্তু স্কেলার রাশি, তাই না? কারণ সময়ের কিন্তু কোনো দিক নাই, সময়ের আছে শুধুমাত্র মান। কিন্তু এই যে বেগ, আচ্ছা উপরে আছে কি বেগের পরিবর্তন না, তার মানে উপরে বেগ আছে। এখন বেগ কেমন রাশি? বেগ কিন্তু একটা ভেক্টর রাশি ভাইয়া। বেগ একটা কেমন রাশি? বেগ একটা ভেক্টর রাশি। তাহলে তুমি যখন ভেক্টর রাশিকে স্কেলার রাশি দ্বারা গুণ মানে ভাগ করবা, তখন তুমি কিন্তু আসলে একটা ভেক্টর রাশি পাবা। বুঝছো? জিনিসটা একটু মাথায় রাখো। আমি সম্ভবত তোমার আগের ক্লাসে দেখাইছিলাম যে যদি তোমার দুইটা স্কেলার রাশি থাকে, দুইটা স্কেলার রাশি, ঠিক আছে, এই একটা স্কেলার রাশি আর এই আরেকটা স্কেলার রাশি, দুইটা স্কেলার রাশি তুমি যদি গুণ করো, তাহলে তুমি যে গুণফলটা পাবা সেটা অবশ্যই একটা স্কেলার রাশি হবে। আবার তুমি যদি স্কেলার রাশির সাথে একটা ভেক্টর রাশি গুণ করো, তাহলে তোমার যে গুণফলটা হবে সেটা অবশ্যই একটা ভেক্টর রাশি হবে। আবার তুমি যদি দুইটা ভেক্টর রাশি গুণ করো, তাহলে অবশ্যই তোমার যে গুণফলটা সেটা একটা ভেক্টর রাশি হবে, কিন্তু সব সময় না। তোমার এই গুণফলটা স্কেলার রাশি হইতে, মানে দেখো তুমি যদি ভি এর সাথে ভি মানে একটা ভেক্টর রাশির সাথে আরেকটা ভেক্টর রাশির এটাকে বলা হয় ক্রস গুণন। তুমি যদি ক্রস গুণন করো তাহলে তুমি একটা ভেক্টর রাশি পাবা। আর যদি তুমি দুইটা ভেক্টর রাশির মধ্যে ডট গুণন করো, তখন তুমি পাবে একটা স্কেলার রাশি। এখন এই ডট গুণন কি, স্কেলার গুণন কি, এই বিষয়টা আমরা কাজ শক্তি ক্ষমতার সময় একটু আলোচনা করবো না, ঠিক আছে? আপাতত তুমি মনে রাখো যে দুইটা ভেক্টর রাশির মধ্যে আমরা যে গুণ করি, এই গুণটা দুই প্রকারের হইতে পারে, বা তুমি এখনো লিখতে পারো খাতায় ভেক্টর গুণন। এই টপিকটার নাম কি? ভেক্টর গুণন। ভেক্টর গুণন। আচ্ছা, ভেক্টর গুণন হলো গিয়ে দুই প্রকার, একটা হলো গিয়ে ডট গুণন, এই যে ডট গুণন, আরেকটা হলো গিয়া ক্রস গুণন, ঠিক আছে? তো ডট গুণন যদি তুমি করো তখন তুমি পাবা স্কেলার রাশি, আর তুমি যদি ক্রস গুণন করো তখন তুমি পাবা ভেক্টর রাশি। এই যে গুণটা কার মধ্যে হইতেছে? গুণটা কিন্তু দুইটা ভেক্টর রাশির মধ্যে হইতেছে। মনে করো একটা ভেক্টর রাশি হলো এইটা, আর একটা ভেক্টর রাশি হইলো এইটা, এদের মধ্যে হয় এরকম গুণ হবে আর নাইলে এরকম গুণ হবে। যদি ডট গুণন হয় তাহলে আমরা পাবো স্কেলার রাশি, যদি ক্রস গুণন হয় তখন আমরা পাবো ভেক্টর রাশি। দেখো তো, আমরা কিন্তু পড়াইছি যে ভেক্টর রাশি মানে কি, এমন একটা রাশি যার মানও আছে দিকও আছে। এই জন্য আমি দেখো এই যে একটা ভেক্টর রাশি সেটা বোঝানোর জন্য আমি উপরে একটা অ্যারো সাইন দিছি, আবার বি যে একটা ভেক্টর রাশি সেটা বোঝানোর জন্য আমি উপরে একটা অ্যারো সাইন দিছি। এই পর্যন্ত কি ক্লিয়ার? যদি এটা নাও বোঝো কোনো সমস্যা নাই, চতুর্থ অধ্যায়ে গিয়ে তুমি শিখতে পারবা। তাহলে এই পোর্শনটা আবার একটু রিপিট করো, ঠিক আছে? ভিডিওটা একটু রিওয়াইন্ড করে ফেলাবে এখান থেকে। যাই হোক, তো এইখানে আমার সিম্পলি মনে রাখো, তুমি যদি ভেক্টর রাশিকে তুমি যদি স্কেলার রাশি দ্বারা ভাগ করো, তখন তুমি একটা ভেক্টর রাশিই পাবা। কারণ তুমি একটু চিন্তা করো, তুমি আড়াআড়ি গুণ তো পারো, তাই না? আড়াআড়ি গুণ যদি তুমি করো তাহলে এভাবে লিখতে পারো না যে বেগের পরিবর্তন সমান সমান ত্বরণ গুণ সময়, ঠিক আছে? ত্বরণ গুণ সময় কথাটা আমরা কিন্তু লিখতে পারি। তার মানে এখানে আমি কি করতেছি, আমি ত্বরণ একটা ভেক্টর রাশির সাথে টাইম একটা স্কেলার রাশি যখন তুমি গুণ করবা, তখন তুমি অবভিয়াসলি এটা কি পাবা? ভেক্টর রাশিই পাবা, ঠিক আছে? আচ্ছা, জিনিসগুলো এত কমপ্লিকেটেড আমরা না করি, তোমার জাস্ট জিনিসটা মনে রাখা লাগবে যে ত্বরণ একটা কেমন রাশি? ভেক্টর রাশি। আর এটার ব্যাখ্যা, মেন ব্যাখ্যা কি? ত্বরণের সূত্রের মধ্যেই অ্যান্সার। ত্বরণের সূত্রে যেহেতু বেগ আছে, আর বেগ যেহেতু একটা ভেক্টর রাশি, তাই ত্বরণ নিজেও একটা ভেক্টর রাশি। এখন বেগ যে আবার ভেক্টর রাশি,
এইটা কিন্তু আমরা গত ক্লাস বা তারও আগের ক্লাসে দেখাইছি। বেগ একটা কি ভেক্টর রাশি কেন বলো তো? কারণ বেগকে তুমি যদি এবার ভাঙো, আচ্ছা আমরা ভাঙাইয়ে তোমার একটু দেখাই। বেগকে ভাঙলে কি পাওয়া যায়? বেগকে ভাঙলে আমরা পাবো সরণ ভাগ সময়, তাই না? পাবো কিনা বলো, নাকি ভুলে গেছো এর মধ্যে? তাহলে বেগ সমান সমান আমি লিখতে পারি সরণ ভাগ সময়, আর নিচে আরেকটা সময় আছে, তাহলে দুইটা সময় মিললে আমি একসাথে লিখতে পারি সময় স্কোয়ার, তাই না? তাহলে এই হলো গিয়া ত্বরণকে ভাঙ্গায় আমরা এই জিনিসটা লিখতে পারি সরণ ভাগ সময় স্কোয়ার। দেখো সময় স্কেলার রাশি, বাট সরণ কি? সরণ কিন্তু ভেক্টর রাশি, এই জন্য ত্বরণ একটা ভেক্টর রাশি। এখন যেহেতু আমরা ত্বরণ রাশিটাকে ভাঙ্গাইছি, এই ভাঙানোটা আমার কখন লাগবে জানো? তোমাকে মাঝে মাঝে প্রশ্নে বইলা দেবে, যে কোনো একটা রাশি দেবে, বলবে রাশিটির মাত্রা সমীকরণ লেখো। কি বলবে? মাত্রা সমীকরণ লেখো। তখন তোমার কি করতে হবে, ওই ভৌত রাশি, যেমন আমি এখানে ত্বরণকে ভাঙাইছি, ত্বরণ নামের এই যে ভৌত রাশিটা আছে বা একটা রাশি আছে, এই রাশিটাকে আমরা এমন ভাবে ভাঙাবো যে স্কেলার রাশির ফরম্যাটে নিয়ে যাব, সরি স্কেলার তো না, মৌলিক রাশির ফরম্যাটে নিয়ে যাব, ঠিক আছে? যেমন ত্বরণের মেইন সূত্র কিন্তু ছিল বেগ, আর নিচে ছিল সময়। সময় একটা মৌলিক রাশি, বাট বেগ কিন্তু মৌলিক রাশি না, বেগ একটা লব্ধ রাশি। বাট আমরা এই বেগকেও ফার্দার আরো ভাঙাইলাম, সূত্রে নিলাম, তখন আমরা পাইলাম সরণ, আর নিচে পাইলাম সময়ের স্কোয়ার। এই সরণ মানেই হইল গিয়ে দৈর্ঘ্য, তার মানে সরণ কিন্তু একটা মৌলিক রাশি, আবার সময়ও একটা মৌলিক রাশি, তার মানে আমি ত্বরণকে একেবারে মৌলিক রাশির ফরম্যাটে ভাঙাইয়া লিখছি। এইটাই হইল ত্বরণ রাশিটার মাত্রা সমীকরণ। এখন সিম্পলি দেখো তো, সরণ মানে কি? দৈর্ঘ্য না? দৈর্ঘ্যের ইংলিশ কি? লেন্থ। তাহলে এই যে এল, সরণের মাত্রা হইল গিয়ে এল। সময় মানে কি? টাইম, বড় হাতের টি, টাইম স্কোয়ার। আচ্ছা, এখন একসাথে যদি আমি লিখি তাহলে এটা অনেকটা এরকম যে এল টি ইনভার্স টু। আমি অবশ্যই থার্ড ব্র্যাকেট দিয়ে লিখতে হবে। এটা কি? এটা হলো ত্বরণের মাত্রা। আর আমরা মাত্রা সবসময় এইভাবেই লিখবো, যে থার্ড ব্র্যাকেট দেবা। ত্বরণের মাত্রা, ত্বরণ সমান সমান এল টি ইনভার্স টু। এই যে এখানে কেন মাইনাস আসছে ভাইয়া? এটা মাইনাস কেন? কারণ এখানে দেখো টি স্কোয়ার কিন্তু সমান চিহ্নের নিচে আছে। টি স্কোয়ার কোথায় আছে? সমান চিহ্নের নিচে। দেখো তাহলে আমরা যে কোনো একটা রাশির যখন বলবে যে সেই রাশির মাত্রা সমীকরণ লেখো বা মাত্রা নির্ণয় করো, আমাদেরকে কিন্তু এইভাবেই নির্ণয় করতে হবে, ঠিক আছে? এটাকে একেবারে মৌলিক রাশির ফরম্যাটে ভাঙাতে হবে। তারপরে জাস্ট এই যে সরণ মানে কি? লেন্থ। সময় মানে কি? টাইম। তাহলে এল টি ইনভার্স টু। ক্লিয়ার? এটা হলো ত্বরণের মাত্রা। এখন যদি বলতো যে ত্বরণের একক কি, দেখো একক না বইলা আসলে বলা উচিত ত্বরণের এসআই একক কি, ঠিক আছে? ত্বরণের এসআই একক, যেমন এই যে সরণ মানে কি? দৈর্ঘ্য। দৈর্ঘ্যের এসআই একক কি? দৈর্ঘ্যের এসআই একক হইল গিয়ে মিটার। আর এই যে নিচে আছে কি? সময়। সময়ের এসআই একক কি? সেকেন্ড। তাহলে সেকেন্ডের স্কোয়ার, তার মানে মিটার উপরে আর নিচে আছে সেকেন্ডের স্কোয়ার। এই কথাটার মানে কি? এই জিনিসটার মানে কি? মিটার পার সেকেন্ড স্কোয়ার। অথবা তুমি এইভাবেও লিখতে পারো এমএস ইনভার্স টু। বুঝছো? আবার কেউ চাইলে এভাবে কিন্তু ঘুরাইয়াও লিখতে পারে যে সেকেন্ড স্কোয়ার পার মিটার টু দি পাওয়ার মাইনাস ওয়ান। এটাও কিন্তু ত্বরণের একক হয়। যদি স্যাররা চায় যে ঘুরাইয়া কোশ্চেন করব, তাহলে এইভাবেও কিন্তু করতে পারে। এগুলো হলো ত্বরণের এসআই একক। বাট আমি যদি বলি যে ভাইয়া সেন্টিমিটার পার সেকেন্ড স্কোয়ার, এটা কি ত্বরণের একক না? এটাও ত্বরণের একক, কারণ উপরে আছে কি? সরণ, আর নিচে আছে কি? সময় স্কোয়ার। তার মানে এটা কিন্তু ত্বরণকেই নির্দেশ করতেছে। এরকমও তো হইতে পারতো, উপরে আছে কিলোমিটার আর নিচে আছে ঘন্টা স্কোয়ার, কিলোমিটার পার আওয়ার স্কোয়ার। এটাও কিন্তু আমার ত্বরণের একক হবে, কারণ কিলোমিটার হলে গিয়ে সরণের একক, আর এই আওয়ার স্কোয়ার তার মানে কি? সময়ের স্কোয়ার, তাই না? সরণ ভাগ সময় স্কোয়ার, তার মানে এটাও কিন্তু ত্বরণের একক। বলো বুঝছো? আমাদের ত্বরণের একক, মাত্রা, এগুলো কিন্তু ক্লিয়ার হয়ে গেল। যদি বলে ত্বরণের মাত্রা লেখো, তাহলে আমরা শুধুমাত্র লিখবো যে এল টি ইনভার্স টু। বাট যদি বলে ত্বরণের মাত্রা সমীকরণ লেখো, তখন কিন্তু আমাদেরকে এইভাবে ভাঙাইয়া দেখান লাগবে, ঠিক আছে? তাহলে দিকের উপর ভিত্তি কইরা ত্বরণ একটা অবশ্যই ভেক্টর রাশি। আচ্ছা, যেহেতু ত্বরণ একটা ভেক্টর রাশি, তার মানে কি অনেকটা এরকম না? ধরো আগে তোমার বেগ ছিল এই দিকে, কিন্তু এখন ধরো তোমার বেগ হয়ে গেল এই দিকে, তার মানে কি? তোমার বেগের কিন্তু কিছু চেঞ্জ হয়েছে, তাই না?
দেখো, তাহলে বেগ মনে করা ছিল এই দিকে, কিন্তু কিছুক্ষণ পরে বেগটা যদি এই দিকে কাজ করে তার মানে কি আমার বেগের দিকের পরিবর্তন হয়েছে। ধরো আমার প্রথমে বেগ ছিল 3 মিটার/সেকেন্ড, একটু পরেও আমার বেগ 3 মিটার/সেকেন্ডই আছে, কিন্তু এইটার দিকটা চেঞ্জ হয়েছে। এখন আমি কিন্তু তোমাদেরকে সম্ভবত প্রথম ক্লাসেই বলেছিলাম যে একটা ভেক্টর রাশি কিন্তু তিনটা ভাবে পরিবর্তন হইতে পারে। মানের পরিবর্তন হইলেও ভেক্টর রাশি চেঞ্জ হয়, শুধু দিক যদি পরিবর্তন হয় তাহলেও ভেক্টর রাশি চেঞ্জ হয়, আবার মান ও দিক যদি একসাথে পরিবর্তন হয় তাহলেও ভেক্টর রাশির পরিবর্তন হয়। যেহেতু আমি এখন বেগ সম্পর্কে কথা বলতেছি, বেগ একটা ভেক্টর রাশি, আমার বেগের দিক ছিল এই দিকে কিন্তু এখন বেগের দিক হয়েছে এই দিকে, তার মানে বেগের দিকের পরিবর্তন হয়েছে। আর বেগের দিকের পরিবর্তন হইলেই বেগের পরিবর্তন হয়েছে, তাই না? আর বেগের পরিবর্তন হয়েছে তার মানেই কি এখানে আসলে হয়েছে কি? ত্বরণ হয়েছে, কারণ ত্বরণ মানেই হইল বেগের পরিবর্তন। এটা কি ক্লিয়ার? জি ভাইয়া ক্লিয়ার। আচ্ছা, বাট আমি কিন্তু বেগ বলছি, আমি কিন্তু দ্রুতির কথা বলি নাই, কারণ দ্রুতি কিন্তু স্কেলার রাশি, ঠিক আছে? দ্রুতির কিন্তু তুমি এদিকে দিক হোক বা এদিকে, দ্রুতির কিন্তু কোনো দিক নাই। এটা শুধুমাত্র বেগের ক্ষেত্রে প্রযোজ্য, কারণ বেগ একটা ভেক্টর রাশি। আচ্ছা, এখন দিকের উপর ভিত্তি করে তো ত্বরণ একটা ভেক্টর রাশি আমি বুঝলাম। আর যদি আমি এইভাবে চিন্তা করি যে ত্বরণ এটা কি স্বনির্ভর নাকি পরনির্ভর, তাহলে অবশ্যই ত্বরণ একটা লব্ধ রাশি, ঠিক আছে? লব্ধ রাশি। কারণ একটু আগে আমি ত্বরণকে ভাঙাইয়ে দেখাইছি যে ত্বরণ কিন্তু অন্যান্য মৌলিক রাশির উপর ডিপেন্ড করে, তাই না? অতএব অবশ্যই ত্বরণ একটা লব্ধ রাশি। এই পর্যন্ত ক্লিয়ার? যদি পরীক্ষায় আসে যে ত্বরণ একটি লব্ধ রাশি প্রমাণ করো, তুমি কি লিখতে পারবা? লিখতে পারা উচিত, তাই না? আবার এরকম একটা প্রশ্ন যদি আসে যে কোনো একটা বস্তুর ত্বরণ x মিটার/সেকেন্ড স্কোয়ার বলতে কি বোঝায়, তোমার অ্যান্সার কি হবে? ত্বরণ x মিটার/সেকেন্ড স্কোয়ার বলতে কি বোঝায়? ত্বরণ মানেই কি? উপরে বেগের পরিবর্তন আর নিচে ওই বেগের পরিবর্তনটা হইতে আমার কতটুকু সময় লাগছে বা সময়ের পরিবর্তন। এখন x মিটার/সেকেন্ড স্কোয়ারকে দেখো তো আমরা এইভাবে ভাঙাই লিখতে পারি না, এই x মিটার/সেকেন্ড স্কোয়ার মানেই কিন্তু এরকম যে মিটার/সেকেন্ড আর নিচে আছে একটা সেকেন্ড, তার মানে 1 সেকেন্ডে আমার বেগের পরিবর্তন হয়েছে। দেখো এই যে এক্স, এই এক্সটা কি নিচে নাকি উপরে? আমরা জানি যে কোনো সংখ্যার নিচে কিন্তু মনে মনে একটা 1 থাকে, তাহলে এই এক্সটা কিন্তু উপরে। তার মানে আমি বলতে পারি যে 1 সেকেন্ড সময়ে আমার বেগের পরিবর্তন কতখানি হবে? x মিটার/সেকেন্ড। তাহলে x মিটার/সেকেন্ড স্কোয়ার ত্বরণ বলতে কি বোঝায়? বলতে বোঝায় যে প্রতি সেকেন্ড বা 1 সেকেন্ডে আমার বেগের পরিবর্তন হবে x মিটার/সেকেন্ড। এই সময় কিন্তু আবার মিটার/সেকেন্ড স্কোয়ার বলতে যাবে না, ঠিক আছে? আচ্ছা, এখন আমি একটা সংখ্যা দিয়ে বুঝাই। ধর তোমার পরীক্ষায় আসলো যে কোনো গাড়ির ত্বরণ 20 মিটার/সেকেন্ড স্কোয়ার বলতে কি বোঝায়? এই সময় তুমি কি লিখবা খাতায়? বলতে বোঝায়, মনে করো উক্ত গাড়ি 1 সেকেন্ডে বেগের পরিবর্তন হয় 20 মিটার/সেকেন্ড। ঠিক আছে, এই জিনিসটা জানা একটু আমার জরুরি ছিল। এই পর্যন্ত আমি যা যা বুঝাইলাম তোমরা কি বুঝছো? কোনো সমস্যা থাকলে বলো। না ভাই আমি সব বুঝছি। আচ্ছা, ঠিক আছে। এখন ত্বরণ কত প্রকার? ত্বরণ হইল 2 প্রকার। কি কি? একটা হইতে পারে পজিটিভ ত্বরণ, ঠিক আছে, পজিটিভ ত্বরণ। আরেকটা হতে পারে নেগেটিভ ত্বরণ। এখন এই যদি তোমার ত্বরণের মানটা নেগেটিভ হয়, এই ঋণাত্মক ত্বরণের একটা স্পেশাল নাম আছে, সেটা হইল মন্দন, ঠিক আছে? মন্দন। ত্বরণের ইংলিশ কি ছিল? অ্যাক্সেলারেশন। আর মন্দনের ইংলিশ হইল রিটার্ডেশন। ইংলিশগুলো জানা আমাদের জন্য একটু জরুরি। রিটার্ডেশন, ঠিক আছে? এখন ত্বরণ সাধারণত মানে কি? যে পজিটিভ ত্বরণ মানে কি দেখো তো। ত্বরণের যে সূত্রটা, ত্বরণ এ সমান সমান v-u/t। এখন তুমি আমাকে বলো এই ত্বরণের মানটা পজিটিভ কিভাবে হইতে পারে? অবশ্যই যদি আমার উপরেও পজিটিভ হয় নিচেও পজিটিভ হয়,
তখন আমার ত্বরণটা পজিটিভ হবে, তাই না? আমরা তো জানি, অঙ্ক কইরা আসছি না, যে প্লাসকে তুমি যদি প্লাস দিয়ে ভাগ করো তখন কিন্তু প্লাস পাও, আবার তুমি যদি মাইনাসকে মাইনাস দ্বারা ভাগ করো তখনও কিন্তু তুমি প্লাস পাও। পাও কি না? অবশ্যই পাও। কিন্তু একটা কথা কি, যে এই যে নিচে নিচে কি আছে, ত্বরণের সূত্রের নিচে আছে সময়। তুমি আমাকে বলো, সময় কি কখনো নেগেটিভ হইতে পারে? সময় কিন্তু কখনোই নেগেটিভ হইতে পারবে না। তার মানে আমার ত্বরণটা কখন পজিটিভ হবে? ত্বরণ পজিটিভ তখনই হবে যখন এই ভি মাইনাস ইউ এর ভ্যালুটা পজিটিভ। আর টাইম তো এমনিই পজিটিভ, এদিকে তো আর কিছু বলা লাগে না। মানে ভি মাইনাস ইউ যদি পজিটিভ হয় তখন আমার ত্বরণটা পজিটিভ। এখন ভাইয়া এই ভি মানে হইল গিয়া কি, শেষ বেগ, আর ইউ মানে কি, আদি বেগ। এখন শেষ বেগ থেকে আদি বেগ যখন তুমি বিয়োগ করবা তখন এটা পজিটিভ পাবা কোন শর্তে বলো তো? মানে কখন তুমি পজিটিভ পাবা? পজিটিভ যদি তুমি পাইতে চাও, দেখো আমরা জানি যে একটা বড় সংখ্যা থেকে যখন আমরা একটা ছোট সংখ্যা বিয়োগ করি তখন আমরা যে বিয়োগফলটা পাই সেটা পজিটিভ হয়। কিন্তু যদি আমি একটা ছোট সংখ্যা থেকে বড় সংখ্যা বিয়োগ করি তখন যে বিয়োগফলটা পাই সেটা কিন্তু নেগেটিভ হয়। তার মানে যেহেতু আমার ভি মাইনাস ইউ এর ভ্যালুটা পজিটিভ হইতে হবে, অবশ্যই এই ভি এর ভ্যালুটা বড় হইতে হবে ইউ এর থেকে। তার মানে আমার শেষ বেগটা আদি বেগের থেকে বেশি হইতে হবে। তার মানে কি, তার মানে আমার বেগ বাড়তে হবে, তাই না? ধরো আদি বেগ ছিল 3 মিটার পার সেকেন্ড, সেখান থেকে বেগের মান বাড়ছে, বৃদ্ধি পাইছে, বৃদ্ধি পাইয়ে হয়েছে 10 মিটার পার সেকেন্ড। তখনই কিন্তু তুমি 10 থেকে 3 বিয়োগ করে 7 পাবা, মানে পজিটিভ। বলো এই পর্যন্ত ক্লিয়ার? তাহলে এই যে ত্বরণ, ত্বরণটা যদি আমরা পজিটিভ পাইতে চাই আমার অবশ্যই বেগের মানটা বাড়বে। এখন এই কথাটা আমি লিখতে চাইতেছি যে পজিটিভ ত্বরণ মানে কি? পজিটিভ ত্বরণ মানেই হইল বেগের বৃদ্ধি। আমি কিন্তু গাণিতিকভাবে তোমার এই জিনিসগুলো দেখাইতেছি, শুধু মুখে মুখে বলতেছি না, ঠিক আছে? কথায় নয়, কাজে বিশ্বাসী। আচ্ছা, এরকম একটা ট্যাগলাইন ছিল না, আগে ব্যবহার করো তারপর বিশ্বাস করো, কি যেন অ্যাডভার্টাইজ ছিল, একটা ঘড়ি এরকম কিছু একটা, যাই হোক। তো এই যে মন্দন মানে কি, বা নেগেটিভ ত্বরণ তুমি আসলে কখন পাবা? দেখো, ত্বরণের ভ্যালু তুমি যদি নেগেটিভ পাইতে চাও তাহলে আমার বেগের পরিবর্তনটা, আচ্ছা নেগেটিভ আমরা কখন পাই? ধরো একটা পজিটিভ নাম্বারকে তুমি যদি নেগেটিভ নাম্বার দিয়ে ভাগ করো তখন তুমি নেগেটিভ পাবা, বা তুমি যদি নেগেটিভকে পজিটিভ দ্বারা ভাগ করো তখন তুমি নেগেটিভ পাবা, তাই না? এখন ভাই, সময় যেহেতু কখনোই নেগেটিভ হবে না, সময় অলওয়েজ কি, সময় অলওয়েজই পজিটিভ। তার মানে আমি যদি ত্বরণকে নেগেটিভ বানাইতে চাই আমার উপরের এই জিনিসটাকে নেগেটিভ বানান লাগবে। এটা নেগেটিভ হইলে তখন এটা নেগেটিভ হবে। এখন ভি মাইনাস ইউ এর ভ্যালু নেগেটিভ কখন হবে তুমি আমারে বলো? ভি মাইনাস ইউ সমান সমান আমরা যদি নেগেটিভ বানাইতে চাই তার মানে অবশ্যই আমার ভিটা হইতে হইবে ছোট আর ইউটা হইতে হবে বড়। কারণ ছোট সংখ্যা থেকে বড় সংখ্যা বিয়োগ করলেই কিন্তু আমরা একটা ঋণাত্মক সংখ্যা পাই, তাই না? আচ্ছা, এই কথাটার মানে কি, ভি ছোট মানে কি? মানে আমার শেষ বেগটা ছোট হবে আর আমার আদি বেগটা বড় হবে। তার মানে অনেকটা এরকম যে আমার আদি বেগ ছিল 10 মিটার পার সেকেন্ড, সেখান থেকে একটু পরে আমার বেগ হয়েছে 3 মিটার পার সেকেন্ড। তার মানে আমার বেগের মানটা হ্রাস পাইছে। বেগের মানটা যখনই হ্রাস পায় তখন দেখো তো আমার বেগের পরিবর্তন হিসাব করি, শেষ বেগ মাইনাস আদি বেগ। শেষ বেগ কত? 3, আদি বেগ কত? 10। তাহলে 3 থেকে 10 বিয়োগ করলে কত হয়েছে? -7। দেখলা কিভাবে ভি মাইনাস ইউ এর ভ্যালুটা নেগেটিভ হইলো? আর ভি মাইনাস ইউ এর ভ্যালু যদি নেগেটিভ হয় তাহলে ত্বরণের ভ্যালুটাও কি হবে? নেগেটিভ হবে। এটাই তো আমি দেখাইলাম। এখন দেখো তো এই ক্ষেত্রে আমার যে শেষ বেগটা, শেষ বেগটা কি হ্রাস পাইছে না আদি বেগের থেকে? মানে আদি জি বেগটা ভাইয়া। বড় আর শেষ বেগটা ছোট। এই কথাটার মানে হইলো আমার বেগ আসলে কি হয়েছে? হ্রাস পাইছে। বেগ যদি হ্রাস না পাইতো তাহলে কখনো আমার শেষ বেগ আদি বেগের থেকে ছোট হইতো না। দেখো যে বেগের হ্রাস, তাহলে সিম্পলি আমি যদি তোমাকে, মানে এতক্ষণ ধরে আমি তোমার কি পড়াইতেছি, যে যদি তোমার ত্বরণ, ত্বরণ মনে করো 5 মিটার পার সেকেন্ড স্কোয়ার, ধরো ত্বরণ হলে গিয়ে -5 মিটার পার সেকেন্ড স্কোয়ার, এই কথাটার মানে হইলো আমার বেগ, যেহেতু ত্বরণের মানটা নেগেটিভ তার মানে বেগ কি বাড়বে নাকি কমবে? বেগ অবশ্যই কমবে। কেমন হারে কমবে? 1 সেকেন্ডে বেগের মান 5 মিটার পার সেকেন্ড করে কমবে। এটা খাতায় লিখবা যে -5 মিটার পার সেকেন্ড স্কোয়ার ত্বরণ বলতে বোঝায় 1 সেকেন্ডে বেগের হ্রাস ঘটবে 5 মিটার পার সেকেন্ড।
যদিও আরেকটা মানে আছে। দেখো ভাইয়া, ত্বরণ একটা কেমন রাশি দিকের উপর ভিত্তি কইরা? একটা ভেক্টর রাশি না? আচ্ছা, ভেক্টর রাশির ক্ষেত্রে আমি তোমার একটা জিনিস বইলা নেই। ধরো তুমি একটা অঙ্কে এই পাশটা, এই যে ডান পাশটা যদি তুমি পজিটিভ ধরো, তাহলে অটোমেটিক্যালি তোমার যে বাম পাশ সেটা হয়ে যাবে নেগেটিভ। এটা হলো গিয়ে ভেক্টরের নিয়ম। কারণ কি, দেখো ভেক্টর রাশির কিন্তু মানের পাশাপাশি একটা দিকও আছে। তাহলে তুমি যদি এই দিকটারে পজিটিভ ধরো, তোমার এই দিকটাকে কি ধরতে হবে? নেগেটিভ ধরতে হবে। ধরো একটা বস্তু সে এখানে ছিল, এইখান থেকে সে এই দিকে যাইতেছে, তার বেগ যদি হয় 5 মিটার/সেকেন্ড। আরেকজন ব্যক্তি সে কি করলো, সে এইখান থেকে এই দিকে যাইতেছে, মানে বিপরীত দিকে যাইতেছে, তার বেগ হইলো 3 মিটার/সেকেন্ড। কিন্তু ভাই, আমি যদি 5 মিটার/সেকেন্ড, আচ্ছা মনে করো 5 মিটার/সেকেন্ডই, ঠিক আছে, 5 মিটার/সেকেন্ড। প্রথম ক্ষেত্রে কি হয়েছে, একটা এখানে মনে করো দুজন বন্ধু আছে, দুইজন বন্ধুর একজন করছে কি, সে এই দিকে 5 মিটার/সেকেন্ড বেগে যাইতেছে, আরেকজন বন্ধু করছে কি, সে এই দিকে 5 মিটার/সেকেন্ড বেগে যাইতেছে। কিন্তু ভাই, দুইটাই যদি 5 মিটার/সেকেন্ড হয় তাহলে তো হয় না বিষয়টা, তাই না? কারণ আমি দেখছি যে আমার বেগ একটা কেমন রাশি, বেগ একটা ভেক্টর রাশি। তাহলে এই পাশে যদি এটা 5 মিটার/সেকেন্ড হয়, আবার এই পাশেও যদি 5 মিটার/সেকেন্ড হয়, তাহলে তো এটা মানে মিললো না। এটা দুইটাকে আমরা কিভাবে আলাদা করব, ডিফারেন্সিয়েট কিভাবে করব? ডিফারেন্সিয়েট করার জন্যই আমরা অলওয়েজ ভেক্টর রাশিকে একটা দিককে যদি আমরা পজিটিভ ধরি, তাহলে অন্য দিককে আমরা নেগেটিভ ধরবো। ধরো একজন বলল যে আমি ডান পাশটারে পজিটিভ ধরতে চাই আর বাম পাশটাকে নেগেটিভ ধরতে চাই, তুমি সেটাও করতে পারো। আরেকজন বলল না, আমি বাম পাশটাকে পজিটিভ ধরতে চাই আর ডান পাশটাকে নেগেটিভ ধরতে চাই, তুমি সেটাও করতে পারবা। এটা তোমার অধিকার আছে, ঠিক আছে? তাহলে দেখো তো, ত্বরণের ভ্যালু নেগেটিভ হইলে দ্যাট ডাজ নট নেসেসারিলি মিন যে অলওয়েজ বেগের মানটা হ্রাস পাবে। বেগের মান বৃদ্ধি পাইলেও ত্বরণ অ্যাকচুয়ালি নেগেটিভ হইতে পারে। আমি জানি তোমরা শুনে একটু মানে চমক খাইতেছো, এটা চমক খাওয়ার মতোই একটা জিনিস। স্টুডেন্ট অবস্থায় আমি কখনো এই জিনিসটা নিয়ে চিন্তাও করি নাই, বাট যখন পড়ানোর জন্য মানে লেকচার স্লাইড রেডি করতেছি, তখন আমার মাথায় ক্যাচ করলো যে আসলে তো বেগ যদি বাড়ে, বৃদ্ধি পায়, তখনও ত্বরণ নেগেটিভ হইতে পারে। কিভাবে? ধরো একটা বস্তু বা একটা ব্যক্তি, একজন ব্যক্তি সেই পাশটায় মনে করো আগে -3 মিটার/সেকেন্ড বেগে চলতেছিল। ধরো এই অঙ্কে আমার ইচ্ছা করলো আমি এই পাশটাকে মাইনাস দ্বারা প্রকাশ করব, ঠিক আছে? সেই ব্যক্তিটা এই বাম দিকে -3 মিটার/সেকেন্ড বেগে যাইতেছে, ঠিক আছে? আবার একটু পরে তার বেগটা বাড়ছে, বেগ বাইরা মনে করো এখন তার বেগ হইছে -6 মিটার/সেকেন্ড। দেখো অনেকে বলতে পারে একটু চালাকি কইরা, ভাইয়া আপনি তো সংখ্যা সম্পর্কেই জানেন না, আপনি মেবি কখনো সংখ্যা রেখা পড়েনই নাই। আমরা তো জানি -3-এর ভ্যালু অ্যাকচুয়ালি -6-এর থেকে বড়। হ্যাঁ, তোমার কথা 100% সত্য, -3 অ্যাকচুয়ালি বড়। কিন্তু দেখো এই মাইনাসটা দ্বারা আসলে কি বুঝাইতেছে? এই মাইনাস কিন্তু ভ্যালু বুঝাইতেছে না, এই মাইনাসটা দ্বারা বুঝাইতেছে দিক। এটা যে বাম দিকে যাইতেছে, যেহেতু আমরা এই অঙ্কে বাম দিককে নেগেটিভ ধরছি, এই জন্য এখানে আমি মাইনাস বসাইছি, বুঝছো? তাহলে এটা আসলে 6 মিটার/সেকেন্ড আর এটা হলো গিয়ে 3 মিটার/সেকেন্ড। এই মাইনাসটা দ্বারা আমরা জাস্ট দিককে বুঝাইতেছি। তাহলে দেখো তো, এই ক্ষেত্রে ধরো আমার 1 সেকেন্ড সময় লাগছে, 1 সেকেন্ড সময়ে -3 থেকে -6 মিটার/সেকেন্ড হয়েছে। তাহলে আমার ত্বরণ কত হবে? ত্বরণ সমান সমান দেখো উপরে বেগের পরিবর্তন, শেষ বেগ কত? -6, তাই না? শেষ বেগ হইলো -6। আদিবেগ কত? আদিবেগ হইলো গিয়া -3। ভাইয়া, এই মাইনাস কিন্তু সূত্রের মাইনাস না। ত্বরণের সূত্র কি? ত্বরণের সূত্র হলো a = v-u/t। এই v এর মান হইলো -6, ইউ এর মান হইলো -3, বাট আমার যে সূত্রের মাইনাস আছে এটা কিন্তু আমরা এখনো দেইনি। তাহলে এই হইলো সেই সূত্রের মাইনাস। বলো বুঝছো কিনা? আর নিচে মনে করো সময় লাগছে 1 সেকেন্ড। এখন মাইনাস মাইনাস হয়ে যাবে প্লাস, -6 + 3 ভ্যালু আসবে কত? -3, আর নিচে আছে 1। তার মানে এটা কিন্তু -3 হবে অ্যান্সার। তার মানে আমার ত্বরণ কত? ত্বরণ হয়েছে -3 মিটার/সেকেন্ড স্কোয়ার, তাই না? ত্বরণ কত হয়েছে? -3 মিটার/সেকেন্ড স্কোয়ার। ভাইয়া, কিন্তু এখানে কি বেগটা বাড়ছে নাকি কমছে? এখানে কিন্তু বেগটা বৃদ্ধি পাইছে। আমি এই জিনিসটা জাস্ট একটু দেখাইতে চাইছিলাম কনসেপ্টের জন্য। তোমাদের কারো কাছে যদি জিনিসটা একটু কঠিন লাগে তাহলে স্কিপ করতে পারো, দরকার নাই। তুমি সহজভাবে মনে রাখবা যে ত্বরণ মানে যদি ত্বরণ পজিটিভ হয় তাহলে বেগ বাড়তেছে, আর যদি ত্বরণ নেগেটিভ হয় তাহলে বেগ হ্রাস পাইতেছে, বুঝছো? আচ্ছা, এরপরে দেখো কোন একটা বস্তু
বৃত্তাকার পথে ঘুরলে, একটা বস্তু মনে করো বৃত্তাকার পথে ঘুরতেছে। আচ্ছা বৃত্তাকার পথে ঘুরতেছে, দেখি আমি আচ্ছা দাঁড়াও, শেপ গুলা কোথায় গেল আমার? শেপ এই যে এখানে কতগুলা, একটা বৃত্ত নেই, এই যে ঠিক আছে, বৃত্তটা একটু বড় করে ফেলাই, ইয়া বড় জায়েন্ট বানাই ফেললাম, ঠিক আছে। আচ্ছা তাহলে যদি আমার ধরো এই যে কেন্দ্র থেকে নিয়ে নিলাম, এই যে ঠিক আছে, পারফেক্ট। এখন দেখো গেল কোথায়, ওকে। আচ্ছা যাই হোক, কিছু একটা, এখন কোন একটা বস্তু মনে করো একটা এই যে দড়ির মাধ্যমে একটা লাটিম বা কি একটা কোনো একটা বস্তু ভাবে আমি মানে কি বলে বানছি, আচ্ছা আমরা বরিশাইলা ভাষায় বলে বানছি, বাট বাংলাদেশের অন্যান্য জায়গায় কি বলে এটা, মানে শুদ্ধ ভাষায় বেঁধেছি, তাই তো, বেঁধেছি। এই সুতার সাথে আমরা একটা বস্তুকে বেঁধেছি। এখন বাঁধবার পরে আমি কি করলাম, বাঁধবার পরে আমি সার্কুলার মোশন বা বৃত্তাকার পথে এভাবে ঘুরাইতেছি। মনে করো কি ঘড়ির কাঁটার বিপরীত দিক বরাবর আমি এভাবে ঘুরাইতেছি। এখন যদি তুমি ঘুরাইতে থাকো, এটা কিন্তু গত ক্লাসে আমি আলোচনা করেছিলাম তাই না, যে কন্টিনিউয়াসলি আমার কিন্তু যদি দ্রুতি তুমি সমানও রাখো, দ্রুতি ধরো 3 মিটার/সেকেন্ড, দ্রুতি যদি সমান রাখো তারপরেও আমার কন্টিনিউয়াসলি বেগের মানটা চেঞ্জ হইতেছে। কেন? কারণ আমার কন্টিনিউয়াসলি দিক পরিবর্তন হইতেছে। যেমন যখন আমার বস্তুটা এদিকে, তখন আমার দিক এই বরাবর, আবার যখন আমার বস্তুটা ধরো এই এখানে এখানে আমার বস্তু, তখন কিন্তু আমার বস্তুটার বেগের দিক হইলো এই বরাবর, ঠিক আছে। আবার যখন বস্তুটা এইদিকে, তখন আমার বস্তুটার বেগের দিক হইলো এই বরাবর, তাই না? যেহেতু বেগের দিক কন্টিনিউয়াসলি চেঞ্জ হইতেছে, আর বেগের পরিবর্তন মানে সেখানে কি হইতেছে, বেগের পরিবর্তন মানেই হইলো সেখানে ত্বরণের সৃষ্টি হইতেছে, তাই না? আর ত্বরণ আছে তার মানে কি, ত্বরণ কখন থাকবে? যখন তুমি বাইরে থেকে বল প্রয়োগ করো। বল যদি প্রয়োগ না করতা, তাহলে কিন্তু ত্বরণ সৃষ্টি হইতো না। এখন মজার বিষয় হইলো, কোন একটা বস্তু যখন বৃত্তাকার পথে ঘোরে, এই বৃত্তাকার পথে ঘুরলে ওর তো কন্টিনিউয়াসলি ত্বরণের সৃষ্টি হইতেছে। এই ত্বরণটার একটা স্পেশাল নাম আছে, ত্বরণটার নাম হইলো সেন্ট্রিপেটাল ফোর্স। তোমরা অবশ্যই খাতায় লেখো, সেন্ট্রিপেটাল ফোর্স, যার বাংলা হইলো কেন্দ্রমুখী ত্বরণ। এই নামটা থেকে কিন্তু একটা জিনিস ক্লিয়ার, এটা এমন একটা ত্বরণ যে ত্বরণের দিকটা কোন দিকে বলো, নামের ভিতরেই তো উত্তর, কেন্দ্রমুখী, মানে কেন্দ্রের দিকে কাজ করতেছে এটা অলওয়েজ, হ্যাঁ, কেন্দ্রের দিকে এই বস্তুটারে টানতেছে ভিতরের দিকে, কেন্দ্রমুখী ত্বরণ। আর কেন্দ্রমুখী ত্বরণ যেহেতু, প্রত্যেকটা বল কি মানে সরি প্রত্যেকটা ত্বরণ আসলে কিভাবে সৃষ্টি হয়, ত্বরণের পিছনে আছে কে, ত্বরণের পিছনে আছে বল। বল হইল কারণ, আর ত্বরণ হইল ফলাফল, ঠিক আছে। আচ্ছা বল প্রয়োগ করলেই সবসময় ত্বরণের সৃষ্টি হয়। তাহলে এখানে যেহেতু কেন্দ্রমুখী ত্বরণ, কেন্দ্রমুখী ত্বরণ কিভাবে সৃষ্টি হবে, কোন বলের কারণে কেন্দ্রমুখী ত্বরণ হবে, সেই বলের নাম হবে কেন্দ্রমুখী বল, স্পেশাল ফোর্স। কেন্দ্রমুখী বলের কারণে কেন্দ্রমুখী ত্বরণের সৃষ্টি হয়, ঠিক আছে। এই যে সেন্ট্রিপেটাল ফোর্স মানে হলো কেন্দ্রমুখী বল, আর কেন্দ্রমুখী ত্বরণের ইংলিশ হলো সেন্ট্রিপেটাল অ্যাক্সেলারেশন, ঠিক আছে, সেন্ট্রিপেটাল অ্যাক্সেলারেশন। আর কেন্দ্রমুখী বলের ইংলিশ কি, সেন্ট্রিপেটাল ফোর্স। তোমরা যখন একটু বড় হবা তখন দেখবা যে এখন আমি তোমার কেন্দ্রমুখী ত্বরণ বা কেন্দ্রমুখী বল দেখাইলাম, ওই সময় তুমি কেন্দ্র বিমুখী বল সম্পর্কে জানবা। কেন্দ্র বিমুখী বল বলতে বোঝায় এই যে কন্টিনিউয়াসলি যখন তুমি বস্তুটাকে এভাবে ঘুরাইতেছো, ও কিন্তু প্রতিনিয়ত বাইরের দিকে ছুটতে যাইতে চাইতেছে, তাই না, বাইরের দিকে ছুঁইটা যাইতে চাইতেছে। তুমি হঠাৎ করে যদি এই রশিটা কাইটা দাও, সাথে সাথে স্পর্শক বরাবর সমবেগে আজীবন চলতে থাকবে, ঠিক আছে। এইটা এই যে বাইরের দিকে সবাই যাইতে চাইতেছে, এই বলটার নাম হইলো কেন্দ্র বিমুখী বল, যার ইংলিশ হইলো সেন্ট্রিফিউগাল ফোর্স। আমাদের আপাতত এটা লাগবে না, ঠিক আছে। কোনো গাড়ির বেগ 5 মিটার/সেকেন্ড থেকে 35 মিটার/সেকেন্ড হতে সময় নেয় 2 মিনিট। তার মানে গাড়িটার বেগ আগে ছিল 5 মিটার/সেকেন্ড, অর্থাৎ গাড়িটা আগে প্রত্যেক সেকেন্ডে 5 মিটার করে যাইতো। 2 মিনিট পরে সে এখন প্রত্যেক সেকেন্ডে 35 মিটার করে যাইতেছে। তার মানে কি, তার বেগের পরিবর্তন হয়েছে। আর বেগের পরিবর্তন মানেই কি, বেগের পরিবর্তন মানেই হইলো তার ত্বরণ হয়েছে। আচ্ছা তার ত্বরণ হয়েছে তার মানে কি, দেখো বেগের পরিবর্তন মানে হইলো ত্বরণ হয়েছে। আর ত্বরণ হয়েছে মানে কি, ত্বরণ হয়েছে মানে অবশ্যই গাড়িটাতে আমরা বল প্রয়োগ করছি। যদি আমরা বাহ্যিক বল প্রয়োগ না করি,
তাহলে ত্বরণের কিন্তু সৃষ্টি হবে না। আচ্ছা, এখন বলছে অ্যাক্সেলারেশন কত বা ত্বরণের মান নির্ণয় করো। আমরা কিন্তু এই কোশ্চেনের ফুল অ্যান্সার জানি না। ফুল অ্যান্সার কেন জানি না? কারণ ত্বরণ কিন্তু একটা ভেক্টর রাশি, ত্বরণের একটা মানও আছে, ত্বরণের একটা দিকও আছে। বাট আমাদের 9-10 লেভেলে আমরা কিন্তু ত্বরণের দিক নির্ণয় করতে পারি না, আমরা শুধুমাত্র ত্বরণের মান নির্ণয় করতে পারি। এছাড়া আমাদের কিন্তু এই যে বেগ 5 মিটার/সেকেন্ড এটা কোন দিকে, এই ইনফরমেশনও কিন্তু দেওয়া নাই। ভবিষ্যতে তোমরা যখন 11-12 উঠবা তখন দেখবে এরকম অঙ্ক থাকবে, গাড়ির বেগ ছিল এই দিকে, এইদিকে আমার গাড়ির বেগ ছিল 5 মিটার/সেকেন্ড, কিছুক্ষণ পরে আমার গাড়ির বেগ হইলো এইদিকে 35 মিটার/সেকেন্ড। এইভাবে এখানে একটা অ্যাঙ্গেল বইলা দেবে, তো বের করতে বলবে যে ত্বরণ কত। ওই সময় কিন্তু তুমি ত্বরণের মানও বের করতে পারবা, আবার ত্বরণের দিকও বের করতে পারবা। বাট আপাতত আমরা শুধুমাত্র ত্বরণের মান বের করব, কারণ আমরা ধরে নিছি আমাদের সুবিধার্থে, আমাদের বইয়ে যত অঙ্ক আছে গতি, বল, কাজশক্তি, ক্ষমতা, আমরা ধরে নিছি যে এটা নির্দিষ্ট একটা সরল রৈখিক গতিপথে সবকিছু হইতেছে, একটা সরল রৈখিক গতিপথে সবকিছু হইতেছে। তার মানে আগে আমার এইদিকে বেগ ছিল 5 মিটার/সেকেন্ড, এখন আমার এই দিকেই বেগ হয়েছে 35 মিটার/সেকেন্ড। যেহেতু সরল রৈখিক গতিপথ, তাই আমাদের কোনো কমপ্লিকেশন নাই। আচ্ছা যাই হোক, বুঝলে বুঝপাতা, না বুঝলে তেজপাতা। এখন সহজ চাপটা, অঙ্কটা কিন্তু খুবই সহজ। ত্বরণ, ত্বরণ এ সমান সমান সূত্র কি? উপরে থাকবে v-u/t। তাহলে শেষ বেগের মান কত? ভি শেষ বেগের মান কত? 35 মাইনাস ইউ, ইউ এর মান কত? আদিবেগ 5, আর সময়ের মান কত? 2 মিনিট। কিন্তু কেউ ভুলেও এখানে 2 বসাইতে যাইও না, এখানে 2 এর এককটার দিকে তাকাও। মিনিট ভাই, এই মিনিট কি স্কেলার রাশি? সরি, কি বলি, এই মিনিট কি বলে, মিনিট কি এসআই একক সময়ের? মিনিট মানে মিনিট তো এসআই একক না, সময়ের এসআই একক কি? সেকেন্ড। তাহলে মিনিটকে আমরা অবশ্যই সেকেন্ডে কনভার্ট করতে হবে, কারণ আমরা যত এই যে সূত্র টুত্র লিখতেছি এগুলো সব কিন্তু শুধুমাত্র এসআই এককের ক্ষেত্রে প্রযোজ্য। যেমন এখানে আমার বেগ মিটার/সেকেন্ডই দেওয়া ছিল, যেটা বেগের এসআই একক, বেগের এসআই একক, কিন্তু সময়ের এসআই এককটা দেওয়া নাই। তাহলে 2 মিনিট সমান সমান কত সেকেন্ড আমার বের করতে হবে? আমরা জানি 1 মিনিট সমান সমান 60 সেকেন্ড, অতএব 2 মিনিট সমান সমান 60 দুগুণে 120 সেকেন্ড। তাহলে আমি সময়ের জায়গায় কত বসাবো? 120। তাহলে একটু হিসাব করো ভাই, 35 থেকে কত হয়? 30 ডিভাইডেড বাই 120, মানে 1/4 বা 0.25, 0.25 মিটার/সেকেন্ড স্কোয়ার ইজ দ্য অ্যান্সার। আর ত্বরণের মান হবে 0.25। বলো বুঝছো কিনা? এরপরে আমরা সূত্র প্রতিপাদন দেখব, ঠিক আছে? সূত্র প্রতিপাদন খুবই ইম্পর্টেন্ট, কারণ আমাদের গতি থেকে, এই চ্যাপ্টার থেকে আসবেই আমাদের কিছু অঙ্ক, আর অঙ্কগুলো পারার জন্য সূত্র মাস্ট। সূত্র ছাড়া আমরা অঙ্ক কখনোই সলভ করতে পারবো না, ঠিক আছে? আচ্ছা দেখি রেকর্ডটা ঠিকভাবে হইতেছে কিনা। হ্যাঁ, সমস্যা নাই, রেকর্ডটা ঠিকভাবে হইতেছে। আচ্ছা দেখো, প্রথম সূত্র, এটা আমরা গত ক্লাসে শিক্ষা ফেলাইছি, সেটা হলো এস সমান সমান ভিটি। আর এই সূত্রটা কখন প্রযোজ্য? অনলি সমবেগের ক্ষেত্রে প্রযোজ্য, সমবেগ বাদে অন্য কোনো সময় এটা প্রযোজ্য না। বুঝছো? তার মানে যদি এরকম হয় একটা গাড়ি এভাবে যাইতেছিল কিন্তু সে দিক পরিবর্তন করে এইদিকে গেছে, বলো তখন কি আমরা এই সমবেগের সূত্রটা অ্যাপ্লাই করতে পারবো? পুরো রাস্তা জুড়ে কিন্তু আমরা অ্যাপ্লাই করতে পারবো না, তবে আমি ইন্ডিভিজুয়ালি শুধুমাত্র এতটুকু রাস্তার জন্য সমবেগ অ্যাপ্লাই করব, তারপর আবার এইখানে আবার আলাদা করে সমবেগের সূত্র অ্যাপ্লাই করতে পারবো, বাট সম্পূর্ণ রাস্তার জন্য পারবো না। আচ্ছা যাই হোক, এরকম কিছু ম্যাথ আমরা করব সামনে। এখন এই সূত্রটা কিভাবে আসছে তোমাদের কি মানে কারো বুঝতে সমস্যা আছে? এস সমান সমান ভিটি কিভাবে আসছে? ধরো ভি, ভি সমান সমান আমি বললাম যে 10 মিটার/সেকেন্ড। এই কথাটার মানে কি? কথাটার মানে হইলো 1 সেকেন্ডে যায় 10 মিটার, ঠিক আছে? 1 সেকেন্ডে যায় 10 মিটার। আমি এটা গত ক্লাসেও বুঝাইছিলাম, তারপরে ইন কেস যদি কেউ মিস করে থাকো এজন্য আমি দেখাইতেছি। তাহলে বেগ যেহেতু 10 মিটার/সেকেন্ড, সেটার মানে হইলো গিয়ে 1 সেকেন্ডে সরণ হয় 10 মিটার। এখন বলল যে গাড়িটা 20 সেকেন্ড যাবত চলতেছে, 20 সেকেন্ড যাবত গাড়িটা চলতেছে। তাহলে 1 সেকেন্ডে যদি 10 মিটার যায়, অতএব 20 সেকেন্ডে সরণ হয় বা 20 সেকেন্ড অতিক্রম করবে অবশ্যই বেশি। বেশি হইলে গুণ করবা, 10-এর সাথে 20 গুণ করলে কত হয়? 10 দুগুণে 20 আর একটা শূন্য, 200। অ্যান্সার হবে কত? 200 মিটার। তার মানে 20 সেকেন্ডে কতটুকু সরণ অতিক্রম করে বা দূরত্ব অতিক্রম করে? 200 মিটার।
এখন দেখো আমি এই যে 200 মিটারটা বের করলাম, এটা কি? এটা হইলো এই 20 সেকেন্ড সময়ে মোট কতটুকু দূরত্ব অতিক্রম করে বা কতটুকু পথ অতিক্রম করে। এটাকে যদি আমরা এস দ্বারা প্রকাশ করি, এই এই যে মোট আমি পথ বা মোট সরণ আমি কিভাবে পাইলাম? এই 10-এর সাথে 20 গুণ কইরা। এখন 10 কি? 10 হইলো গিয়া তোমার বেগ, বেগের মান। আর এই যে 20, 20 কি? 20 হইলো সময়ের মান। তার মানে কি, তুমি বেগের সাথে সময় যখন গুণ করবা তখনই কিন্তু তুমি সরণ পাইলা। তাহলে এস সমান সমান ভি টি। এইভাবে এই সূত্রটা আসছে। বলো এবার কি ক্লিয়ার? এক্ষেত্রে গাড়িটার দেখো, গাড়িটার কিন্তু কন্টিনিউয়াসলি আমার বেগ ছিল 10 মিটার পার সেকেন্ড। বাট যদি এরকম হইতো প্রথম সেকেন্ডে বেগ হইলো 10, পরবর্তী সেকেন্ডে বেগ হয়ে গেছে 12, তার পরবর্তী সেকেন্ডে বেগ হয়েছে 8, তার পরবর্তী সেকেন্ডে বেগ 7, তার পরবর্তী সেকেন্ডে বেগ 14, ওই সময় আমরা কি এই সূত্র বসাইতে পারতাম? বলো। আমরা কিন্তু বসাইতে পারতাম না, কারণ আমার কন্টিনিউয়াসলি বেগের মানটা কি হইতেছে? পরিবর্তন হইতেছে। এখানে আমার বেগ ছিল 10, একটাই বেগের মান, এই জন্য আমরা ভি এর জায়গায় 10 বসাইছি, ঝামেলা শেষ। কিন্তু তোমার যদি ভিন্ন ভিন্ন সময় ভিন্ন ভিন্ন বেগ কাজ করে, এ সময় তুমি বেগের জায়গায় কোন মানটা বসাবা? বলো, কারে রেখে কারে বসাবা? তাই না? একটা ঝামেলা। এই জন্য আরেকটা সূত্র আবিষ্কার হয়েছে। সূত্রটা হলো অনেকটা এরকম, লক্ষ্য করো। ধরো একটা গাড়ির, এই মনে করো একটা গাড়ির একটা বস্তু মনে করো, ঠিক আছে? এই বস্তুটার বেগ হইলো ইউ মিটার পার সেকেন্ড। এখন এই বস্তুটার উপরে কেউ একজন বল প্রয়োগ করলো। বল প্রয়োগ করলে কি হবে? বল প্রয়োগ করলে ত্বরণের সৃষ্টি হবে। ত্বরণের সৃষ্টি হবে মানে কি? আমার বেগের পরিবর্তন হবে। তাহলে কি বেগ আর ইউ মিটার পার সেকেন্ড থাকবে? বেগের মান কিন্তু চেঞ্জ হবে। আমি ধরলাম আমার বেগের মানটা হবে ভি মিটার পার সেকেন্ড। ভালো কথা, একটু কথা আছে, সেটা হইলো এই যে আমি বলটা প্রয়োগ করব, এটা একটা সমবল হইতে হবে। সমবল। আচ্ছা, এই বলের একক তোমাদের যদিও আমি এখন পর্যন্ত তৃতীয় অধ্যায় পড়াই নাই, বাট জানি না রাখো যে বলের এসআই একক হইল নিউটন। বলের এসআই একক কি? নিউটন। সাপোজ এই বস্তুটার উপরে তুমি বল প্রয়োগ করলা 10, এই এন মানে হলো কি নিউটন। তোমার কন্টিনিউয়াসলি 10 নিউটন বলই প্রয়োগ করতে হবে। তো এরকম করলে হবে না যে তুমি এখন 10 নিউটন বল প্রয়োগ করলা, 3 সেকেন্ড পরে আবার 4 নিউটন বল প্রয়োগ করলা, তার 2 সেকেন্ড পরে আবার 12 নিউটন বল প্রয়োগ করলে। এরকম করলে হবে না। আমার একটা সমবল প্রয়োগ করতে হবে। সেম অ্যামাউন্টের ফোর্স আমি এটার উপরে অ্যাপ্লাই করব। কারণ তুমি যদি সেম অ্যামাউন্টের ফোর্স অ্যাপ্লাই না করো, তাহলে তোমার ত্বরণ হবে অসমত্বরণ। বাট অসমত্বরণ যদি হয়, ও আচ্ছা, তোমাদেরকে তো এখন আমি সমত্বরণ আর অসমত্বরণটাই বলি নাই। আচ্ছা, শর্টকাটে আমি বইলা নিই, কারণ এটা সূত্রটা বোঝার জন্য খুবই ইম্পর্টেন্ট। সেটা হলো, আগে লেখো সমত্বরণ। এর নামের মধ্যেই তো বলা আছে, তাই না? সমত্বরণ মানে কি? আমার ত্বরণটা হবে সমান, সেম অ্যামাউন্টের ত্বরণ। ধরো কোন একটা গাড়ির ত্বরণ হলো গিয়া 3 মিটার পার সেকেন্ড স্কোয়ার। এখন এটা দ্বারা কি বুঝায়? এটা দ্বারা বুঝায় যে গাড়িটা প্রত্যেক সেকেন্ডে 3 মিটার পার সেকেন্ড করে বেগ বাড়তেছে। এটা কিন্তু কন্টিনিউয়াসলি এভাবেই চলবে, ঠিক আছে? যেহেতু সমত্বরণ। আচ্ছা, যেহেতু এটা একটা সমত্বরণ, বলতো আমার এই যে গাড়িটার কি দিক পরিবর্তন হইতে পারবে নাকি পারবে না? ত্বরণ তো একটা ভেক্টর রাশি ভাই। তাহলে তুমি যদি দিক পরিবর্তন করো, এটা কি আর সমত্বরণ থাকবে? ত্বরণ তো চেঞ্জ হয়ে যাবে তাইলে। ওটা তো অসমত্বরণ হয়ে যাবে। সমত্বরণের একটা উৎকৃষ্ট উদাহরণ হইল অভিকর্ষ ত্বরণ। এই অভিকর্ষ ত্বরণ সম্পর্কেও আমরা তৃতীয় অধ্যায়ে আলোচনা করবো। আপাতত জাস্ট এই এক্সাম্পলটা জানা রাখো এমসিকিউর জন্য, ঠিক আছে? সমত্বরণের উৎকৃষ্ট উদাহরণ অভিকর্ষ ত্বরণ। জি সমান সমান কত? 9.8 মিটার পার সেকেন্ড স্কোয়ার। এই কোশ্চেনটাও কিন্তু খুবই কমন আসে, যে অভিকর্ষ ত্বরণের মান 9.8 মিটার পার সেকেন্ড স্কোয়ার বলতে কি বুঝায়? বলতে বুঝায় যে কোনো একটা বস্তুকে মুক্তভাবে ছেড়ে দিলে উক্ত বস্তুটির প্রত্যেক সেকেন্ডে বেগের মান বৃদ্ধি পাবে 9.8 মিটার পার সেকেন্ড। এটা কিন্তু আমরা সম্ভবত ক্লাস 7 বা 8-এ থাকতে মুখস্থ করতাম, বুঝা বা না বুঝা। যাই হোক, এটা আমরা আলোচনা করব পরের চ্যাপ্টারে, এখন না। এখন সমত্বরণ, তার মানে আমার দিকটা সেম থাকবে, ত্বরণের মানটাও সেম থাকবে, কোনো চেঞ্জ হবে না। আর অসমত্বরণ বলতে কি বুঝায়? অসমত্বরণ বলতে বুঝায় যে আমার ত্বরণের মান অথবা ত্বরণের দিক অথবা ত্বরণের মান দিক দুইটাই চেঞ্জ হবে, ঠিক আছে?
তাহলে হবে অসম ত্বরণ, মানে ত্বরণটা চেঞ্জ হইতেছে। এখন মজার বিষয় কি, অসম ত্বরণের যে সূত্র সেটা আমরা জানি না, সূত্র জানি না, বা আমরা যে সূত্র জানি সেই সূত্র দিয়ে অসম ত্বরণের ম্যাথ আমরা সলভ করতে পারবো না, অ্যাটলিস্ট সূত্রের মাধ্যমে সলভ করতে পারবো না, অন্য নিয়মে করতে পারবো, বাট আমাদের এই জন্য অসম ত্বরণের ম্যাথ দেবেই না। আমাদের বইয়ে যে সূত্রগুলা দেয়া আছে সূত্রগুলা সমত্বরণের ক্ষেত্রে প্রযোজ্য। লক্ষ্য করো, একটু আগে আমরা যে সূত্রটা শিক্ষা আসছি এস সমান সমান ভিটি, এটা সমবেগের ক্ষেত্রে প্রযোজ্য। আর এখন আমরা যে সূত্রগুলো শিখব সেগুলা সমত্বরণের ক্ষেত্রে প্রযোজ্য। সমত্বরণ বলতে বোঝায় কি, বলতে বোঝায় যে আমার যে বেগটা সমান হারে বৃদ্ধি পাবে। ঠিক আছে, বেগটা কি সমান হারে বৃদ্ধি পাবে। মনে করো প্রথমে তোমার বেগ ছিল 2 মিটার/সেকেন্ড, 1 সেকেন্ড পরে তোমার বেগ হইলো 5 মিটার/সেকেন্ড, 2 সেকেন্ড পরে তোমার বেগ হইলো 8 মিটার/সেকেন্ড। তার মানে কি, তোমার কিন্তু বেগ প্রত্যেক সেকেন্ডে 3 মিটার/সেকেন্ড কইরা বাড়তেছে। দেখলা, তার মানে বেগ বৃদ্ধির যে হার এটা কিন্তু সমান। এইটাই আমরা বলবো সমত্বরণ। এই পর্যন্ত কি ক্লিয়ার তোমাদের? এখন চিন্তা করো যে আমরা সমবল প্রয়োগ করছি, ফলে আমার যে ত্বরণটা হবে সেই ত্বরণটাও কিন্তু সমান ত্বরণ হবে, মানে সমত্বরণ হবে। এই জন্যই কিন্তু আমরা সমবল প্রয়োগ করছি। তাহলে আমি ধরলাম আমার যে ত্বরণটা হবে, ত্বরণ হবে এ, ত্বরণের মান হয়েছে a মিটার/সেকেন্ড স্কোয়ার। ঠিক আছে, আচ্ছা a মিটার/সেকেন্ড স্কোয়ার ত্বরণ হইলো। এখন আমি দেখলাম, আর এই যে মিটার/সেকেন্ড থেকে v মিটার/সেকেন্ড হয়েছে, এতে আমার সময় লাগছে t সেকেন্ড সময় লাগলো। হ্যাঁ, টি এর মান হইতে পারে 10 সেকেন্ড, টি এর মান হইতে পারে 5 সেকেন্ড, হইতে পারে 17 সেকেন্ড, যা ইচ্ছা তাই হইতে পারে। আমরা একটা জেনারেলাইজড ফর্মে নেয়ার জন্য এই টি এগুলো নিতেছি, ঠিক আছে, সূত্র বসানোর জন্য। আচ্ছা, আবার আমি বললাম এই যে এইখান থেকে এই পয়েন্ট থেকে এই যে এই পয়েন্টে আসছে, তাতে সে মোট এস মিটার দূরত্ব অতিক্রম করছে, অথবা এস মিটার পথ অতিক্রম করছে। ঠিক আছে, এস মিটার, আচ্ছা বাংলায় লেখি নাহলে পরে আবার কনফিউজড হবে তোমরা। এস মিটার পথ অতিক্রম করছে এইখান থেকে এইখানে। ঠিক আছে, এইখান থেকে এইখানে, এখানের আগে কি করছে সেটা কিন্তু আমি জানি না, আমি শুধু বলতেছি মিটার/সেকেন্ড থেকে বেগ বৃদ্ধি পাইয়া মিটার/সেকেন্ড যে হইছে সেকেন্ড সময় বৈশা, এতক্ষণে সে এস মিটার সরণ অতিক্রম করছে। বলো বুঝছো কিনা? এই বাংলা কথাগুলো খুবই ইম্পর্টেন্ট আমি যদি সূত্র বুঝতে চাই ভালোভাবে। তাহলে এই ক্ষেত্রে আমরা কিন্তু এস সমান সমান ভিটি এই সূত্রটা বসাইতে পারবো না, কারণ আমার ভি বা বেগের কোনো নির্দিষ্ট মান নাই, বেগটা আস্তে আস্তে এদিকে বৃদ্ধি পাইছে। ঠিক আছে, ইউ থেকে v মিটার/সেকেন্ড হয়েছে। তাহলে আমাদের এই যে ইউ থেকে ভি হয়েছে, এই পথের মাঝখানে কিন্তু অন্যান্য বেগের মান ছিল। ধরো ইউ এর মান 3 মিটার/সেকেন্ড, ভি এর মান 25 মিটার/সেকেন্ড। এখন রাস্তায় মনে করো 1 সেকেন্ড পরে বেগ ছিল 7 মিটার/সেকেন্ড, 2 সেকেন্ড পরে বেগ হয়েছে 11 মিটার, তারপরে 3 সেকেন্ড পরে বেগ হয়েছে 15। তার মানে কি ভিন্ন ভিন্ন সময় তার বেগটা কিন্তু ভিন্ন ভিন্ন ছিল। বাট আমার কোশ্চেনে জাস্ট প্রথম বেগটা দেওয়া বা আদি বেগ দেওয়া আর শেষ বেগটা দেওয়া। তাহলে যেহেতু দুইটা বেগ দেওয়া আছে, এই দুইটা বেগের আমরা যদি গড় বের করি, সেই গড়টা কিন্তু এখানে আমরা বসাতে পারি বেগের জায়গায়। তাহলে হবে কি, তাহলে এই ইউ কান্নাকাটি করবে না আর ভিও কান্নাকাটি করবে না। কিন্তু তুমি যদি এস এর জায়গায় শুধু ভি বসাও তাহলে ইউ কান্নাকাটি করবে, আবার তুমি যদি শুধু ইউ বসাও তাহলে ভি কান্নাকাটি করবে। তাহলে দুইজনকে খুশি করার জন্য আমরা এই দুইটা বেগের গড় বেগটা নেব। আচ্ছা, গড়ের সূত্র কি? গড়ের সূত্র, উপরে বসবে রাশিগুলার সমষ্টি আর নিচে বসবে রাশিগুলার সংখ্যা। তাহলে বেগ, যেহেতু আমি গড়ের মানে বেগের গড় বের করতেছি বা গড় বেগ বের করতেছি, তাহলে দেখো দুইটা বেগের মান কত, ইউ আর ভি। তাহলে এই যে রাশির সমষ্টি, এই ক্ষেত্রে বেগের সমষ্টি, আর নিচে কয়টা বেগ দেওয়া আছে, দুইটা বেগ, তাহলে u+v/2। বলো তো এইটাই কি গড় বেগ হয়েছে? এটাই কিন্তু গড় বেগ হয়েছে। এটা সময় গুণ করো, তাহলে এই এই যে আমরা একটা সূত্র পাইলাম, এই সূত্রটা একটা লেজেন্ডারি সূত্র, আমাদের অনেক 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 কাজে লাগবে। স্পেশালি তোমাদের যখন বেগ বনাম সময় গ্রাফ দেবে। আমরা এখনো গ্রাফ বা লেখচিত্রে মানে কিছুই পড়াই নাই, বাট এই চ্যাপ্টারের একটা মেইন জিনিস হলো গ্রাফ, যেটা আমরা পরবর্তী ক্লাসে আলোচনা করব। একটা ক্লাসও নিতে পারি, দুইটা ক্লাসও নিতে পারি, এটা এত ইম্পর্টেন্ট একটা টপিক। ঠিক আছে,
আচ্ছা, যাই হোক, তো এই সূত্রটা আশা করি তোমাদের মনে থাকবে। আমি মানে লজিক্যালি এক্সপ্লেন করার চেষ্টা করছি যে এই সূত্রটা আসলে কিভাবে আসছে, এটা কখন হবে, সমত্বরণের ক্ষেত্রে হবে। আচ্ছা, যদি সমত্বরণ না হয়ে অসমত্বরণ হয় তাহলে কি এটা হবে বলো? ধরো তোমার বেগ 2 মিটার পার সেকেন্ড, তারপরে 1 সেকেন্ড পর পর, আমি 1 সেকেন্ড পর পর বেগগুলো দিতেছি, ঠিক আছে? প্রথমে 2 মিটার পার সেকেন্ড, তারপরে 5 মিটার পার সেকেন্ড, তারপরে 8 মিটার পার সেকেন্ড, তারপরে 11 মিটার পার সেকেন্ড। যখন এই সমত্বরণ হবে মানে তোমার বেগটা কিন্তু সমান হারে বাড়তেছে, তখন আমরা এই সূত্রটা অ্যাপ্লাই করার মাধ্যমে সলভ করতে পারবো। কিন্তু যদি তোমার এরকম হয়, একটু আগে যেমন আমি একটা এক্সাম্পল দিছিলাম তোমারে, যে প্রথমে তোমার 4 মিটার পার সেকেন্ড, তারপরে তোমার বেগ হইলো 2 মিটার পার সেকেন্ড, তারপরে তোমার বেগ হইলো 8 মিটার পার সেকেন্ড, তারপরে আবার তোমার বেগ হইলো 7 মিটার পার সেকেন্ড। এই সময় তুমি কি এই সূত্রটা অ্যাপ্লাই করতে পারবা? তুমি কিন্তু এই সূত্রটা অ্যাপ্লাই করতে পারবা না, কারণ এইখানে কি সমত্বরণ হইছে? এখানে কিন্তু কোনো রকমের সমত্বরণ হয় নাই। আমার এই যে বেগ বাড়তেছে, মাঝে মাঝে বেগ কমতেছে, কিন্তু এর এর কিন্তু কোনো প্যাটার্ন নাই। বাট এইখানে দেখো আমার বেগটা সমান হারে বাড়তেছিল, প্রত্যেক সেকেন্ডে আমার বেগ 3 মিটার পার সেকেন্ড করে বাড়তেছিল, তাই না? তাহলে এটা কিন্তু সমত্বরণকে ইন্ডিকেট করে, সো এই সূত্রটা অ্যাপ্লিকেবল। আর যদি এরকম থাকে তাহলে শুধু এই সূত্র কেন, এই চ্যাপ্টারে কোনো সূত্রই নাই যার মাধ্যমে তুমি এটা সলভ করতে পারবা, বুঝছো? তুমি ঐকিক নিয়মের মাধ্যমে সলভ করতে পারবা, বাট সূত্রের মাধ্যমে পারবা না। তো এরপরে আমাদের যে জিনিসটা জানতে হবে সেটা কি, দাঁড়াও ভাবতে দাও। হ্যাঁ, মনে পড়ছে, আমরা ত্বরণের একটা সূত্র শিখছিলাম না একটু আগে, এ সমান সমান ভি মাইনাস ইউ ডিভাইডেড বাই টি। এখন এই সূত্রটাকেই তুমি যদি আর গুণ করো তাহলে কি এইভাবে লিখতে পারো না, ভি মাইনাস ইউ সমান সমান এটি, আবার এই ই মাইনাস ইউ সমান চিহ্নের ওই ডান পাশে চলে গেলে হবে কি ইউ প্লাস এটি। বলো এইটা ক্লিয়ার? ভি সমান সমান ইউ প্লাস এটি, এটা আরেকটা ভাইটাল সূত্র, এটা আমাদের লাগবে, ঠিক আছে? এগুলো কিন্তু ভাইয়া মুখস্থ করতে হবে, ঠিক আছে? শুধুমাত্র তুমি প্রমাণ দেখলা, আমি সব বুঝাইলাম, কিন্তু তুমি কিছুই মুখস্থ করবে না তা কিন্তু হবে না। তোমার মুখস্থ দিন শেষে আসলে করাই লাগবে কিছু কিছু জিনিস। আচ্ছা, এখান থেকে এক ধরনের এমসিকিউ কোশ্চেন আসে, ধরো বলল যে এটির মাত্রা নির্ণয় করো। শুধু ত্বরণ চাই নাই, বলছে যে এটির মাত্রা, এটির মাত্রা কিভাবে নির্ণয় করবা? দেখো এটি মানে কি, এটি মানে হইলো এর সাথে টি এর কি, এর সাথে টি এর গুণ। এখন তুমি যদি ত্বরণ, এ মানে কি ত্বরণ, আর টি মানে কি টাইম, সময়, ত্বরণের মাত্রার সাথে সময়ের মাত্রা গুণ করো, তাহলেই কিন্তু তুমি এটির মাত্রা পাবা। আচ্ছা, ত্বরণের মাত্রা জানি কি ছিল, এল ডিভাইডেড বাই টি স্কোয়ার, তাই না? এল টি ইনভার্স টু। আর সময়ের মাত্রা কি, সময়ের মাত্রা টি। তাহলে এটার সাথে এটা যখন তুমি গুণ করবা তখন হবে কি এল টি ইনভার্স ওয়ান। এটা হয় না? বলো এটা হয় কি না? তাহলে এইটাই হইলো এটি এর মাত্রা। এটা কি কারো সমস্যা আছে বুঝতে এই জিনিসটা? না ভাইয়া, অথবা আমি যদি তোমাকে এইভাবে দিতাম যে এটি স্কোয়ার, এটি স্কোয়ারের মাত্রা, এটা কত হবে কেউ বলতে পারবা? এ মানে কি ত্বরণ, ত্বরণের মাত্রা হলো গিয়ে এল ডিভাইডেড বাই টি স্কোয়ার, এর সাথে তুমি গুণ করবা সময়ের মাত্রার স্কোয়ার। দেখো সময় মানে সময়ের মাত্রা কি, সময়ের মাত্রা হলো গিয়ে টি, বড় হাতের কিন্তু। এখন সময়ের উপরে আবার স্কোয়ার আছে, তার মানে টি স্কোয়ার। দেখলা, টি স্কোয়ার কাটাকাটি, আমার থাকবে শুধুমাত্র এল, বুঝছো? বা তোমাকে যদি বলে যে এস, এস এর মাত্রা, আগে তোমার সূত্রটা দিয়ে দিতেও পারে নাও দিতে পারে। একটু আগে আমি তোমার একটা সূত্র দেখাবো, সেই সূত্রের মানে একটু পরে তোমার আমি একটা সূত্র দেখাবো, সেই সূত্রের মধ্যে এস আছে, ঠিক আছে? এ মানে হইলো ত্বরণ, আর এস মানে হইলো সরণ। আচ্ছা, এস এর মাত্রা, ত্বরণের মাত্রা কি এল ডিভাইডেড বাই টি স্কোয়ার, আর সরণের মাত্রা কি, সরণ হলো কি এক প্রকারের দৈর্ঘ্য, তার মানে লেন্থ। এই তাহলে আমার একসাথে মাত্রা কত হবে? মাত্রা হবে এল স্কোয়ার ডিভাইডেড বাই টি স্কোয়ার, অথবা তুমি এভাবে লিখতে পারো এল স্কোয়ার টি ইনভার্স টু। বলো বুঝছো কিনা? এই পর্যন্ত কি ক্লিয়ার? কোনো সমস্যা আছে এই পর্যন্ত? একটু বলো আমার, কষ্ট কইরা ভাইয়া তোমরা। ভাইয়া সমস্যা নাই, একটা আমার আর করে ক্লাসটা দেখলে আরো ক্লিয়ার হয়ে যাবে। না, আরেকবার কেন দেখা লাগবে? তোমার এক ক্লাস বারবার করলে তো তোমার সময় নষ্ট হবে, তাই না? তুমি আরেকবার এই যে দেখো, আমি ত্বরণের যে সূত্রটা, এটাকে
আড়াআড়ি গুণ করে বা কি বলে আড়াআড়ি গুণ করছি, তারপরে এই সূত্রটাই পাইলাম, এখানে তো কোনো সমস্যা নাই। এখন তোমাকে এরকম এমসিকিউ দেবে যে এটি এর মাত্রা নির্ণয় করো, অমুকের মাত্রা নির্ণয় করো। মাত্রা কিভাবে নির্ণয় করবা, যেমন এখানে বলছি কি যে এস এর মাত্রা নির্ণয় করো। এ মানে হইলো ত্বরণ আর এস মানে হইলো সরণ। এস মানে কি, এস মানে হইলো ত্বরণের সাথে সরণের কি যোগ হয়েছে নাকি বিয়োগ হয়েছে, হয়েছে তো গুণ। তাহলে ত্বরণের মাত্রার সাথে তুমি যদি সরণের মাত্রা গুণ করো তখন তুমি এস এর মাত্রা পাবা। এখন ত্বরণের মাত্রা হইল এল ডিভাইডেড বাই টি স্কোয়ার। এটা কিভাবে হয়েছে ক্লাসের প্রথমে দেখাইছি। সরণের মাত্রা হইল গিয়ে এল, এটা কিন্তু একেবারে ফার্স্ট ক্লাসে দেখাইছি। তাহলে এল এর সাথে এল গুণ করলে হবে এল স্কোয়ার, আর এই টি স্কোয়ার কিন্তু ভাগ চিহ্নের নিচে আছে, তার মানে টি ইনভার্স টু, এই যে টি ইনভার্স টু। এবার কি বুঝছো, এটাকে কিন্তু এইভাবেও লিখতে পারতো তারা চাইলে। আচ্ছা থাক, বাদ দাও, অনেকের একটু কমপ্লিকেটেড লাগলেও লাগতে পারে। বাট তুমি বাসায় শোনো, ক্লাস দেখার থেকে এরকম নিজেকে একটা প্র্যাকটিস করবা। যেমন এখানে আমি এটি স্কোয়ারের মাত্রা নির্ণয় করো, এস এর মাত্রা নির্ণয় করো দেখাইছি। আমি যদি তোমাকে প্রশ্ন করতাম যে একক নির্ণয় করো, তাইলে কেমন হইতো? তাহলে তো আরো সহজ, তাই না? যদি একক নির্ণয় করতে বলতাম তাহলে তুমি ত্বরণের সাথে সরণের এককটা গুণ করতা। ত্বরণের একক হলো গিয়ে মিটার পার সেকেন্ড স্কোয়ার, আর সরণের একক হলো গিয়ে মিটার, তার মানে এই যে মিটার স্কোয়ার পার সেকেন্ড স্কোয়ার, এটা হবে এস এর একক। ঠিক আছে, এটা কিন্তু এদিকে এটার দিকে তাকাইয়াও পারা যায়। এল মানে কি, লেন্থ, দৈর্ঘ্য, তাহলে মিটার স্কোয়ার, এল স্কোয়ার মানে মিটার স্কোয়ার, আর টাইম মানে সেকেন্ড, তার মানে সেকেন্ড ইনভার্স টু। এটা পারলে এইটা অটোমেটিক্যালি পারা যায়। ক্লিয়ার? এরকম কিছু এমসিকিউ দেখছি আমি গাইডে সম্ভবত। আচ্ছা, এখন আরেকটা সূত্র, আমি এখন পর্যন্ত কি কি সূত্র দেখাইছি লক্ষ্য করো। এস সমান সমান ভিটি সমবেগের ক্ষেত্রে, আর যখন সমত্বরণ হইতো তখন এস সমান সমান ইউ প্লাস ভি ডিভাইডেড বাই টু ইন্টু টি। আরেকটা সূত্র ত্বরণের যে সূত্রটা আমি তোমার দেখাই ফেলাইছি, এ সমান সমান ভি মাইনাস ইউ ডিভাইডেড বাই টি, আবার ভি সমান সমান ইউ প্লাস এটি, সেম জিনিস। ওকে, আচ্ছা, এখন আমার মাথায় একটা বুদ্ধি আসছে। এই যে এস এর যে সূত্রটা, এই যে এই সূত্রটা, এই সূত্রে দেখো তো ভি আছে না, আর ভি এর যে মান, ভি এর মান কিন্তু আমরা এই সূত্রের মাধ্যমে বের করে ফেলাইছি যে ভি সমান সমান ইউ প্লাস এটি। তাহলে আমি যদি এই সূত্রটায় লক্ষ্য করো এস সমান সমান ভি এর মানটা বসাইয়ে দেই, এই ভি এর জায়গায় ইউ প্লাস এটি লেখা দাও, ইউ প্লাস, দেখো এই ইউটা কোন ইউ, এইটা হলো এই প্রথম ইউ, আর তারপরে এই যে ভি আছে না, ভি এর বদলে তুমি লিখবে এই পুরোটা ইউ প্লাস এটি, ইউ প্লাস এটি ডিভাইডেড বাই টু ইন্টু টাইম। আচ্ছা আমরা হিসাব করি, আসো। ইউ এর সাথে ইউ যোগ করলে হবে টু ইউ, কত, টু ইউ প্লাস এটি, এটার সাথে কিন্তু টি গুণাকার আছে স্কোয়ার, মানে টি, আচ্ছা দেখো একসাথে না করে একটু ভাঙ্গে ভাঙ্গে করাই, নাহলে অনেকের আবার বুঝতে সমস্যা হতে পারে। এখন দেখো তো, টু ইউকে তুমি যদি দুই দ্বারা ভাগ করো তাহলে থাকে কি, তাহলে থাকবে ইউ, আবার এটিকে তুমি যদি দুই দ্বারা ভাগ করো তাহলে তুমি লিখতে পারো এটি ডিভাইডেড বাই টু, এর সাথে গুণাকারে আছে টাইম। এরপরে তুমি টাইমের সাথে গুণটা যদি করো, ইউটি প্লাস টাইমের সাথে টাইম, টি এর সাথে টি গুণ করলে টি স্কোয়ার হয়, জানো? তাহলে এ টি স্কোয়ার, আর নিচে আছে টু। এখন এ টি স্কোয়ার ভাগ দুই তুমি এইভাবেও লিখতে পারো, বা তুমি দেখো তো এইখানে একটা ওয়ানের কথা কিন্তু চিন্তা করতে পারো, তাই না? এখানে একটা ওয়ান আছে, তাহলে তুমি এই জিনিসটাকে একটু সুন্দর কইরা এভাবে লিখতে পারো, ইউটি প্লাস হাফ এটি স্কোয়ার। এটা কার সূত্র? এস এর সূত্র। বলো বুঝছো কিনা? এইটা আরেকটা সূত্র, এটা আরেকটা ভাইটাল সূত্র। আমাদের মোটামুটি ইম্পর্টেন্ট সূত্রগুলোর মধ্যে একটা বাদে বা সবকটা শেষ, এখন শুধুমাত্র আর একটা বাকি আছে। ওই একটা তোমাদের শিখাইতে পারলেই মোটামুটি আজকের আমার যে টার্গেট ছিল সেটা ফুলফিল হয়ে যাবে। ঠিক আছে, আচ্ছা দেখো ওই সূত্রটা, ও মানে একটু সময় সময় লাগে, সমস্যা না, সহজ একেবারে, বাট সময় লাগতে পারে, অনেকে একটু নাও বুঝতে পারে। ভি সমান সমান ইউ প্লাস এটি, এই সূত্রটা তো একটু আগে আমি তোমাদেরকে শিখিয়ে ফেলেছি, তাই না? এখন যদি আমরা উভয় পক্ষকে বর্গ করি, উভয় পক্ষকে বর্গ, আমরা নিশ্চয়ই বীজগণিতের এই যে বেসিক জিনিসটা বুঝি, ভি স্কোয়ার সমান সমান, দেখো তো তুমি যদি ইউ প্লাস এটির বর্গ করো, ইউ প্লাস এটির বর্গ মানে অনেকটা কি এরকম না,
যে এ প্লাস বি এর বর্গ, এ প্লাস বি এর হোল স্কোয়ার। তাহলে এখানে কি তুমি সূত্র বসাতে পারবা, এ প্লাস বি হোল স্কোয়ারের সূত্র কি, এ স্কোয়ার প্লাস 2ab প্লাস বি স্কোয়ার। এখন এখানে এই হিসাবে আসে কি, এই হিসাবে আসে হলো গিয়ে ইউ, ঠিক আছে। এই হিসাবে আসে কে, এটা আমি লিখি, এ হিসাবে আসে ইউ, আর বি হিসাবে আসে কি, বি হিসাবে আসে এটি। তাহলে তুমি এই সূত্রটা জাস্ট বসাবা, এ স্কোয়ার হবে কি ইউ স্কোয়ার প্লাস 2ab, দেখো 2, এ হিসাবে আছে ইউ, বি হিসাবে আছে এটি, প্লাস বি স্কোয়ার মানে এই যে এটির উপরে হোল স্কোয়ার। দেখো এটির স্কোয়ার তুমি কিন্তু এটি স্কোয়ার লিখো না, এভাবে লিখবা না, এই যে স্কোয়ারটা আছে এটা কিন্তু ফুল বি এর উপরে, আর বি মানে হলো গিয়ে এটি, তার মানে এটা কিন্তু এর উপরেও স্কোয়ার টির উপরেও স্কোয়ার, বা একসাথে আমি লিখতে পারি এ স্কোয়ার টি স্কোয়ার। এই পর্যন্ত কি ক্লিয়ার? আচ্ছা, যদি ক্লিয়ার হয়ে থাকে এখন দেখো ইউ স্কোয়ার প্লাস এই 2u এটি, আর এটা হলো কি এ স্কোয়ার টি স্কোয়ার। আমি সূত্রে নেওয়ার জন্য 2a কমন নেব, ঠিক আছে, সূত্রে নেওয়ার জন্য আমি 2a কমন নেব। এটা অনেকটা একটু মুখস্থ টাইপের জিনিস, এই 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 জাস্ট এই পোর্শনটা একটু মনে রাখার মতো জিনিস। এখানে যে 2a কমন নেব এটা কিন্তু বোঝার কথা না কারো আসলে প্রথম প্রথম। আচ্ছা, 2a কমন যদি নাও তাহলে বাকি থাকে কি, বাকি থাকবে কমন নাও মানে ভাগ করা। তাহলে এই যে 2u এটিকে তুমি যদি 2a দ্বারা ভাগ করো তাহলে থাকবে ইউটি প্লাস প্লাসে প্লাস, আবার এ স্কোয়ার টি স্কোয়ারকে তুমি যদি 2a দ্বারা ভাগ করো তাহলে থাকবে, কি হাফ। দেখো আমি ভাগটা তোমাদেরকে দেখাই, উপরে আছে এ স্কোয়ার টি স্কোয়ার, এটাকে আমরা ভাগ করতেছি 2a দিয়া, 2a দিয়ে তুমি যদি ভাগ করো এখানে মনে করো একটা মনে মনে 1 আছে, ঠিক আছে, তাহলে হাফ। আমি আগে যে সংখ্যাটা আছে বা সহগটা আছে সেটাকে আলাদা করে লিখছি। এ স্কোয়ারকে তুমি যদি এ দ্বারা ভাগ করো, আমরা জানি ভাগের সময় বেস যদি সেম হয় তাহলে পাওয়ার থেকে পাওয়ার বিয়োগ হয়, 2 থেকে 1 যদি বিয়োগ করো তাহলে থাকে 1, 1 তো আর লেখা লাগে না। আর এখানে আছে টি স্কোয়ার, তাহলে হাফ এ টি স্কোয়ার। বলো কমন নেওয়া তারপরে যে ভাগ করে দেখালাম এগুলো কি বুঝছো? যদি বুঝা থাকো তারপর এদিকে তাকাও, ভি স্কোয়ার সমান সমান ইউ স্কোয়ার প্লাস 2a। এখন এই যে পোর্শনটা আমি এখানে লিখছি, এই যে ইউটি প্লাস হাফ এটি স্কোয়ার, এটার একটা সূত্র আমি একটু আগে তোমারে দেখাইলাম না, এটা কি এস এর সূত্র মানে সরণ। তাহলে আমি কিন্তু এই পুরোটার বদলে এস লিখতে পারি না, বলো? তো এইটা হলো আমাদের লাস্ট সূত্র এই চ্যাপ্টারের। এই এই পাঁচটা যা বা যে কটা সূত্র আমি লেখাইলাম এগুলো একেবারে তোমার ঠোঁটস্থ জানতে হবে যদি তুমি ভালো রেজাল্ট এনশিওর করতে চাও, ঠিক আছে, নাইলে কিন্তু ভালো রেজাল্ট হবে না তোমার দিয়া। বলো বুঝছো কিনা এই পর্যন্ত? সমস্যা আছে কোনো? না ভাই, সমস্যা নেই। আচ্ছা, তাহলে আমরা আমরা 7-8টা বাচ্চা আজকে, হ্যাঁ, আমাদের ক্লাস প্রায় শেষের দিকে। আজকে আমরা যে সূত্রগুলো শিখছি আমি একসাথে যদি এখানে একটু লেখা দিই, গেল কোথায় পৃষ্ঠাটা, দাঁড়াও, লেখলাম কোথায়, এদিক দিয়ে লিখলাম। আচ্ছা, এই যে নতুন যে কটা লিখছি এখানে আমি অ্যাড করে ফেলাই, এস সমান সমান ইউটি প্লাস হাফ এটি স্কোয়ার। আরেকটা সূত্র কি শিখলাম, বি স্কোয়ার সমান সমান ইউ স্কোয়ার প্লাস 2as। এই সূত্র কয়টা আমাদের মুখস্থ জাস্ট জানতে হবে, তাইলেই কাজ চলে যাবে। তার মধ্যে শুধু প্রথম সূত্রটা সমবেগ, আর বাকি যে কয়টা সূত্র আমি লিখলাম সেগুলো কি সমত্বরণের ক্ষেত্রে প্রযোজ্য। সমত্বরণ বাদে যদি অন্য কিছু হয় তাহলে কিন্তু এই সূত্রগুলো একটাও ব্যবহার করতে পারবো না। এখন কোন সময় কোন সূত্রটা অ্যাপ্লাই করব, তোমাদের কি এমন কোনো কোশ্চেন আসে মাথায়? আসে তো, স্বাভাবিক তাই না? যেমন একটা মনে করো সমীকরণ তোমার দেওয়া আছে, একটা সমীকরণে যেমন আমি প্রথমত এইটা নিয়ে চিন্তা করি, এস সমান সমান ইউটি প্লাস হাফ এ টি স্কোয়ার। এই সমীকরণের দিকে যদি আমরা একটু লক্ষ্য করি, এখানে এস আছে, ইউ আছে, টি আছে আর এ আছে, চারটা টার্ম আছে আলাদা আলাদা, এস ইউ টি এ। এখন এই চারটার মধ্যে যে কোনো তিনটা বইলা দেবে আরেকটা বের করতে বলবে, ঠিক আছে। যদি সব থেকে সহজ ম্যাথগুলো আসে তাহলে এরকম কিছু একটা করবে, যে কোনো তিনটা বইলা দেবে, মনে করো এস বললো, ইউ বললো, এ বললো, তখন তোমার টিটা বের করতে হবে। এখন তুমি কিভাবে বুঝবা যে আমি কোন সূত্রের মাধ্যমে করব, তাই না? অনেকের কিন্তু এই বিষয়ে একটু কনফিউশন আসে। ধরো তোমার অঙ্কে দেওয়া আছে ভি এর মান, তোমার অঙ্কে দেওয়া আছে ইউ এর মান,
তোমার অঙ্কে দেওয়া আছে এ এর মান, মানে তোমার প্রশ্নে দেওয়া আছে আর কি, তোমাকে বের করতে বলা হয়েছে টি এর ভ্যালু। এখন এই যে আমি কয়েকটা সূত্র তোমারে শিখাইছি, এই সূত্রগুলোর মধ্যে তুমি এমন একটা সূত্র খুঁজবা যে সূত্রের মধ্যে ভি ইউ এটি আছে। আচ্ছা দেখো তো এখানে কি স্মরণের কিছু আছে বলো? এস, এস আছে এখানে? এস কিন্তু এখানে নাই। বাট তুমি যদি সূত্রগুলোর দিকে তাকাও, এখানে এস আছে, তারপর এইখানে এস আছে, এইখানে এস আছে, তাহলে এস মুক্ত শুধুমাত্র দেখো তো এই একটা সূত্রই আছে, এই একটা, বা তুমি এটাকেও কনসিডার করতে পারো, আসলে এইটা আর এইটা কিন্তু সেম জিনিস, ঠিক আছে? তার মানে শুধুমাত্র একটা সূত্রই আছে যেখানে আমার এস নাই। তাহলে বুঝতেছো, এইটা আমি এই যে টি এর মানটা আমি যদি নির্ণয় করতে চাই, আমার কোন সূত্র ব্যবহার করতে হবে? আমার অবশ্যই ভি সমান সমান ইউ প্লাস এটি, এই সূত্রটাই ব্যবহার করতে হবে। তাহলে আমরা খুব ইজিলি টি এর ভ্যালুটা বের করতে পারবো। বুঝছো? আবার ধরো তোমার অঙ্কে এ এর মান দিয়ে দিল, ভি এর মান বললে দিল, ইউ এর মান বললে দিল, ঠিক আছে, বললো যে সরণ কত বের করো, সরণ নির্ণয় করো, এস হইলো আমাদের অজানা। তখন আমরা খুঁজবো যে কোন সূত্রের মাধ্যমে, এই কোন সূত্রের মধ্যে এ ভি ইউ এস এই চারটা টার্ম আছে। দেখো তো প্রথমটায় কি আছে, এখানে এস আছে, ইউ আছে, ভি আছে, কিন্তু এ কিন্তু নাই, আছে টি, তাহলে এই সূত্রটা হবে না। আবার এইটাই দেখো এস নাই, তাহলে এটাও হবে না। এইখানে দেখো তো এটা কিন্তু এস আছে, কিন্তু এস আছে, ইউ আছে, এ আছে, দেখো এস আছে, ইউ আছে, এ আছে, কিন্তু ভি নাই। ভি এর বদলে কি আছে? ভি এর বদলে আছে টি। তার মানে তোমার যদি এই ভি এর বদলে টি থাকতো, তখন কিন্তু তুমি এই সূত্রের মাধ্যমে এই অঙ্কটা সলভ করতে পারতা। বাট যেহেতু তোমার টি নাই, আছে ভি, তাহলে তোমার কোন সূত্র, দেখো তো লাস্টের সূত্রটার দিকে তাকাও, এখানে কিন্তু ইউ ভি এ এস আছে, তার মানে আমার এই সূত্রটার মাধ্যমে এই অঙ্কটা সলভ করতে হবে। বলো বুঝছো কোন ক্ষেত্রে আমরা কোন সূত্রটা অ্যাপ্লাই করব? আমরা আগামী দিন আরো কিছু ম্যাথ ট্যাথ করবো, আজকে যেহেতু একটু লেট হয়ে গেছে, তাহলে আজকে ক্লাসটা এই পর্যন্তই থাকুক। আশা করি যা যা বুঝাইছি তোমরা সবকিছু বুঝছো। যদি ভিডিওটা ভালো লাগে লাইক করো, বন্ধুদের মাঝে শেয়ার করো, আর চ্যানেলটা সাবস্ক্রাইব করো। সবাই ভালো থাকো, অপরকেও ভালো রাখো। আসসালামু আলাইকুম।